প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করছি। এমন সময় আমার ছোট নবাব আমার কাছে এসে আমার হাতে একটা বাজারের ব্যাগ এবং বাজারের একটা লিস্ট আর সাথে কিছু টাকা ধরেই বলল, শুভ্র ভাইয়া, আম্মু বলেছে তোমাকে তাড়াতাড়ি বাজারে যেতে, আর এখানে যা লেখা আছে সব কিছু বাজার করে নিয়ে আসতে বলেছে। ঠিক আছে ছোট নবাব, আমি ফ্রেশ হয়ে এখনই যাচ্ছি। তুমি বড় আমাকে বলো যে ভাইয়া ফ্রেশ হয়ে বাজারে যাবে, কেমন? শুভ্র ভাইয়া, আমার জন্য চকলেট আনবে না বাজার থেকে? আমি আমার ছোট নবাবের এমন মলিন চেহারা দেখে ওর গাল দুটো হালকা টেনে দিয়ে হাসি মুখে বললাম, আমি বাজারে যাব আর আমার ছোট নবাবের জন্য চকলেট আনবো না, তা কি করে হয়? তুমি নিশ্চিন্তে বই নিয়ে পড়তে বসো, ভাইয়া আসার সময় তোমার জন্য চকলেট নিয়ে আসবে, কেমন? আমার কথা শুনে ছোট নবাবের মুখে হাসি ফুটে ওঠে। তখন ছোট নবাব আমার হাত ধরে টেনে নিয়ে বসিয়ে দেয় আর আমার গাল দুটো হালকা টেনে দিয়ে বলে, শুভ্র ভাইয়া, তুমি অনেক ভালো, আর তুমি তাড়াতাড়ি বাজারে গিয়ে আমার জন্য চকলেট নিয়ে আসো। কথাটা বলেই ছোট নবাব চলে যায় আর আমি শেষ হয়ে টাকার বাজারের ব্যাগ নিয়ে রওনা দিই বাজারের দিকে। আপনার হয়তো এতক্ষণ ভাবছেন কে এই ছোট নবাব, নিশ্চয়ই আমার ছোট ভাই হবে, তাই তো? কিন্তু না, ছোট ভাই ঠিকই, কিন্তু আমার আপন ভাই না। আর আমার আপন বলতে পৃথিবীতে আমি নিজেকেই চিনি, কারণ আমি একজন অনাথ। চলেন বাজারে যেতে যেতে আপনাদেরকে নিজের পরিচয়টা দিয়ে দিই। আমি শুভ্র, আগে পরে কিছুই নেই। বাবা মা ছোটবেলায় আমাকে ছেড়ে আকাশে তারা হয়ে গেছে। এরপর থেকেই এই এলাকার সুনামধন্য চেয়ারম্যান আশরাফ আহমেদ আমাকে লালন পালনের দায়িত্ব নেয়। আমার মনে আছে ছোট সময় আমার মা এখানে কাজ করত, আর আমি তখন ক্লাস 5-এ পড়ি। তখন আমার মা মারা যায়। এরপর থেকে এই আশরাফ আহমেদ আমাকে তার বাড়িতে রেখে দেয়। লোকে বলে আপনজন যখন ছেড়ে চলে যায় তখন আল্লাহ তাআলা এমন কারো ব্যবস্থা করে দেয় যেন মানুষটা কখনো আপনজনের অভাবটা বুঝতে না পারে। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। আমি আশরাফ আহমেদের বাসায় কাজ করলেও তারা কখনো আমার সাথে এমন ব্যবহার করেনি, যেটা আমাকে মনে করিয়ে দেয় যে আমি একজন অনাথ। আমি বাড়িতে কাজ করি, সবসময় তারা আমাকে নিজের ছেলের মতো দেখে আসেন। আর তাই তো আমি যেন জীবনে বড় হতে পারি সেই জন্য আমার লেখাপড়ারও ব্যবস্থা করে দিয়েছেন। আর হ্যাঁ, আমি এবার ইন্টার সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, আর আমি আশরাফ আহমেদকে বড় আব্বু আর তার ওয়াইফকে বড় আম্মু বলে ডাকি, আর এতে তারা অনেক খুশি হয়। আশরাফ আহমেদের এক ছেলে নাম আয়ান আহমেদ, যাকে আমি ছোট নবাব বলে ডাকি, সে এবার ক্লাস 4-এ পড়ে। আর তার এক বড় মেয়ে আছে, নাম জান্নাতুল ফেরদাউস অধরা, সবাই তাকে অধরা বলেই ডাকে। আর তিনি এবার অনার্স প্রথম বর্ষে পড়েন। আপনাদের সাথে বেশ লম্বা একটা পরিচয় দিলাম, আর এই ফাঁকে কিন্তু আমার বাজারটা করে ফেলেছে, কিন্তু আপনারা টেরও পেলেন না। এবার চলেন সবাই মিলে বাসার দিকে যাই, দেখি গল্পের বাকি অংশে আপনার জন্য কি অপেক্ষা করতেছে। আমি বাজার নিয়ে ভিতরে ঢুকতেই দেখি ছোট নবাব দাঁড়িয়ে আছে, আর আমি তাকে দুটো চকলেট হাতে দিতেই নাচে নাচে বাসার ভিতরে চলে যায়। আর আমি বাজারগুলো নিয়ে বড় আম্মুর কাছে যাই। আমাকে দেখে বড় আম্মু বলল, তুই এতক্ষণে আসলি বাজার থেকে? দে, তরকারি রান্নাটা শেষ করি, তোদের আবার কলেজের টাইম হয়ে যাচ্ছে। কোথায় দেরি করলাম, এই গেলাম আর এই বাজার নিয়ে চলে আসলাম। আর এই নাও তোমার বাকি টাকা। টাকাটা লাগবে না, ওটা তোর কাছে রেখে দে। কলেজে যাবি, হাত খরচ লাগবে না? আমার কাছে আছে, এখন লাগবে না। আর কাজে ছেলেকে এত লাই দিও না, তাহলে পরে তোমার মাথা চড়ে বসবে। আমার কথা শুনে বড় আম্মু একটু রেগে যায়। তখন তিনি রাগে কণ্ঠে বলল, শুভ্র, আর একবার যদি এই কথা তোর মুখে শুনি তাহলে এক থাপ্পড়ে সবগুলো দাঁত ফেলে দিব। আর এখন তুই অধার কাছে যা, সকালে ঘুম থেকে উঠেই তোকে ডাকছে, তখন আমি বলেছি তুই বাজারে গেছিস। এখন গিয়ে শুনে আয় কেন ডাকছিল। বড় আম্মু তুমি রাগ করো কেন? আমি তো তোমার সাথে মজা করছি। আর যাই বলো, তুমি ডাকলে ঠিক কিরণমালা কটকটির মতো লাগে। ওরে শয়তান পোলা, আমি কটকটি? তুই দাঁড়া এখানে, আমি তোর ব্যবস্থা করছি। বড় আমার কথা শুনে আমি ওখান থেকে হাও হয়ে যাই, কারণ এখানে দাঁড়ালে বিপদ। এখন যাই অধরা ম্যামের রুমে, গিয়ে দেখি ম্যাডাম আমার জন্য কি হুকুম জারি করে রাখছে। আমি অধরাপু রুমের সামনে এসে দেখি অধরাপু মনোযোগ দিয়ে পড়ছে, তাই আমি দরজার সামনে দাঁড়িয়ে বললাম, আপু আসতে পারি? আমার কথা শুনে অধরা পড়া বন্ধ করে দরজার দিকে তাকায়। তখন আমাকে দেখে বলল, হুম, আয় ভিতরে আয়। অধরার কথা শুনে আমি তার রুমে প্রবেশ করি। তখন অধরা আবার বলল, সকালবেলা আমার সাথে দেখা না করে কোথায় গিয়েছিলি? আপু আমি তো বাজার করতে গেছিলাম। কেন, আপনাকে কিছু আনতে হবে নাকি? তাহলে বলুন, আমি কি নিয়ে আসি? না, কিছু লাগবে না। আর তোকে না বলেছি প্রতিদিন সকালে উঠে সবার আগে আমার সাথে দেখা করবি, পরে অন্য কোনো কাজে যাবি। আর শোন, কয়েক মাস পরে তোর সেমিস্টার পরীক্ষা, তাই ভালো করেই পড়বি। আরে আপু, আমি যখন ঘুম থেকে উঠি তখন আপনি ঘুমিয়ে থাকেন, তাহলে কি করে আপনার সাথে দেখা করব? আর আমি তো আপনাদের বাড়ির কাজের লোক, তাই তো লেখাপড়া করে কি হবে? যা হবার তাই তো হবে। আমার কথা শোনার সাথে সাথে অধরা রেগে আগুন হয়ে যায়, আর চেয়ার থেকে উঠে এসে আমাকে ঠাস করে দুটি চড় মারে। অধরা চড় খেয়ে আমি মাথাটা নিচু করে দাঁড়িয়ে থাকি। তখন অধরা আমাকে রাগে কণ্ঠে বলল, আমার কথার সাথে উল্টোপাল্টা একটা বললে না চড় দিয়ে দাঁত ফেলে দেবো। আর শোন,
আমি ঘুমিয়ে থাকি আর জেগে থাকি, তুই ঘুম থেকে উঠে সবার আগে আমার সাথে দেখা করবি। আর তুই এই বাড়ির কাজের ছেলে নাকি অন্য কিছু, সেটা সময় হলেই বোঝা যাবে। মনে থাকবে আমার কথা, নাকি কান নিচে আবার একটা দিতে হবে? জি আপু, মনে থাকবে। এখন চুপ করে রুমে গিয়ে পড়তে বস, একটু পরে একসাথে কলেজে যাব। আমি আর কথা না বাড়িয়ে চুপচাপ অধরার রুম থেকে বেরিয়ে আসি, কারণ এখন কথা বলেই কথায় কথায় আমার ফ্রিতে পাবো। এই বাড়িতে আমি কাউকে এতটা ভয় পাই না যতটা অধরাকে পাই, তাই সবসময় চেষ্টা করি তার কাছ থেকে পালিয়ে বেড়াতে। আগে আমার সাথে এমন করতো না, কিন্তু আজ প্রায় 6 মাস হলো মানুষটা আমার সাথে ব্যবহার পাল্টে গেছে। এখন লেখাপড়া, চলাফেরা সব কিছু কৈফিয়ত তার কাছে দিতে হয়। আর আমার লেখাপড়া নিয়ে অধরা যতটা চিন্তা করে, যদি নিজের লেখাপড়া নিয়ে এতটা চিন্তা করতো তাহলে পরীক্ষায় একসাথে 2টা গোল্ডেন প্লাস পাইতো। কিন্তু কে শুনে কার কথা? আমি নাকি রেজাল্ট খারাপ করলে তার নাকি অনেক বড় লস হয়ে যাবে, তাই আমার ওপর তার এই অত্যাচার। তারপর আমি রুমে এসে কিছুক্ষণ মনোযোগ দিয়ে লেখাপড়া করি। কিছুক্ষণ পরে আমার ছোট নবাব এসে বলে যায় খাবার খাওয়ার জন্য, তাই আমি কলেজের জন্য একেবারে রেডি হয়ে চলে যাই খাবার খেতে। তারপর আমি সবার সাথে বসে খাবার খেয়ে নিই। পরে আমি আর অধরা আপু কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। আমাদের বাসা থেকে কলেজ বেশি দূরে না, হেঁটে গেলে 20 থেকে 25 মিনিট সময় লাগে, তাই অধরা আপুর সাথে প্রতিদিন আমাকে হেঁটেই কলেজে যেতে হয়। আর আমাকে এক প্রকার তার গার্ড বলা যায়। আমি আর অধরা আপু হেঁটে হেঁটে কলেজে যাচ্ছি, আর অধরা আপু হাজারটা কথা বলছে আর আমি শুধু শুনছি। আর মাঝে মধ্যে হ্যাঁ আর না এই শব্দে তার কিছু কথার জবাব দিচ্ছি, কারণ বেশি কথা বললেই গাল আবার লাল করে দিবে। আমি আর অধরা আপুর কিছু দূর যেতেই সামনে থেকে অধরা আপুর 2 বান্ধবী আমাদের সাথে যোগ দেয়। তাদের আমি আগে থেকে চিনি, একজন হলো শিমলা আপু আর আরেকজন হলো অন্তরা আপু। তারা দুজন আমাদের সাথে যোগ দেওয়ার কিছুক্ষণ পরেই হঠাৎ শিমলা আপু আমাকে বলল, শুভ্র, তোমাকে একটা কথা বলি। জি আপু বলেন। শুভ্র, তুমি কিন্তু দিনকে দিন সুন্দর হয়ে যাচ্ছ। তোমাকে দেখতে একদম প্রিন্সের মতো লাগে। কলেজের অনেকেই তো তোমার উপর ক্রাশ খায়। শিমলাপুর কথা শুনে আমি কি উত্তর দিব ভেবে পাচ্ছি না, তাই মাথাটা নিচে দিকে দিয়ে তাদের সাথে হেঁটে যাচ্ছি। তখন পাশ থেকে অন্তরা আপু বলল, হ্যাঁ, একদম ঠিক বলেছিস শিমলা। শুভ্রকে দেখে মনে হয় না ও অধরাদের বাড়ির কাজের ছেলে। দেখতে যেমন সুন্দর আর স্মার্ট, আর সাথে নামটাও দারুণ, শুভ্র। ওদের কথা শুনে আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। তখন আমি অধরার দিকে তাকাতেই দেখি অধরার ফর্সা মুখটা রাগে লাল হয়ে গেছে। আর তখন অধরা আমাকে বলল, শুভ্র, তুই কলেজে চলে যা, আমি ওদের সাথে আসতেছি। অধরার কথা শুনে পাশ থেকে অন্তরা আপু বলল, কেন অধরা? শুভ্র একা যাবে কেন? আমাদের সাথেই যাক না, একসাথে কথা বলতে বলতেই যাই। অন্তরা আপুর কথা শুনে অধরা আপুর একটা মনে হয় আর একটু বেড়ে গেল। তখন অধরা বলল, শুভ্র, তোকে না বললাম চলে যেতে, তাহলে এখনো যাস না কেন? তাড়াতাড়ি যা, আমি কলেজে এসে তোর সাথে কথা বলবো। ঠিক আছে আপু, আপনারা সাবধানে আসেন, আমি গেলাম। কথাটা বলে আমি সেইখান থেকে একটু দ্রুত হেঁটে চলে আসি। আর অধরা আপু তার ওই 2 বান্ধবী মিলে আস্তে আস্তে হেঁটে আসতে থাকে। তখন শিমলা আপু বলল, অধরা, তুই শুভ্রকে চলে যেতে বললি কেন? আমাদের সাথেই যেত, তাহলে শুভ্ররও ভালো লাগতো, সাথে আমাদেরও একটু ভালো লাগতো। কত কিউট একটা ছেলে, এখন একা একা হেঁটে যাবে? শিমলার কথা শুনে অধরার আগে গা জ্বলে যাওয়ার অবস্থা। অধরা এখন ইচ্ছে করছে শিমলা গালটা চড় মেরে লাল করে দিতে, কিন্তু বন্ধুত্বের খাতিরে কিছু করতে পারছে না। তখন অধরা বলল, শিমলা, আমার সামনে একদম ঢং করবি না, তোর ঢং দেখলেই আমার গা জ্বলে যায়। শুভ্র কেন আমাদের সাথে যাবে? ও ছেলে মানুষ, তাই ও একা কলেজে যাবে। আর তোদের সাথে শুভ্র কলেজে গেলে মানুষ খারাপ বলতে পারে। অধরার কথা শুনে পাশে থেকে অন্তরা বলল, তোর সাথে শুভ্র কলেজে গেলে যদি লোকে খারাপ না বলে, তাহলে আমাদের সাথে গেলে খারাপ বলবে কেন? নাকি তুই চাস না শুভ্র তোকে ছাড়া আর কারোর সাথে কথা বলো? মানে অন্য মেয়ের সাথে কথা বললে তোর হিংসে হয়? আরে না অন্তরা, লোকেরা সবাই জানে যে শুভ্র অধরার কাজের লোক, তাই এলাকার লোকজন অধরার সাথে শুভ্রকে দেখলেও কিছু মনে করবে না, তাই না অধরা? শিমলার কথাটা শোনার সাথে সাথে অধরা পায়ের রক্ত মাথায় উঠে যায়, রাগে চোখ মুখ লাল হয়ে যায়। কারণ অধরা সব কিছু সহ্য করতে পারে, কিন্তু অধরার সামনে শুভ্রকে নিয়ে কেউ বাজে কথা বলে এটা একদম সহ্য করতে পারে না। তখন অধরা বলল, শিমলা আর অন্তরা, তোরা দুইজন আমার বেস্ট ফ্রেন্ড, তাই তোদেরকে আজকে ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং করছি। আর যদি কখনো ভুলেও শুভ্রকে নিয়ে একটা বাজে কথা বলিস, তাহলে আমার যে খারাপ তোদের জন্য আর কেউ হবে না। আর শিমলা, তুই এতক্ষণ যে কথাগুলো বললি, এটা তুই ছাড়া অন্য কেউ হলে এতক্ষণে আমি ওর জিভ টেনে ছিঁড়ে ফেলতাম। তাই বলছি, শুভ্রকে নিয়ে কথা বলার আগে ভেবে চিন্তে কথা বলবি। কথাটা বলে অধরা তাড়াতাড়ি হেঁটে শিমলার অন্তরাকে একটু পিছনে ফেলে দেয়। তখন শিমলার অন্তরা জোরে হেঁটে অধরার কাছে যায়। তখন শিমলা বলল, আরে অধরা, তুই আমাদের ওপর এত রেগে গেলি কেন? আমরা তো তোর সাথে মজা করছিলাম, শুধুমাত্র তোকে একটু রাগানোর জন্য। প্লিজ দোস্ত, মাফ করে দে, আমরা আর কখনো তোর সাথে এমন মজা করব না। আচ্ছা যা, মাফ করে দিলাম।
কিন্তু কখনো আর আমার সামনে বা পেছনে শুভ্রকে নিয়ে কোনো মজা করবি না। আর একটা কথা মনে রাখিস, শুভ্র আমাদের বাড়ির কোনো কাজের ছিল না, সে আমাদের পরিবারেরই একজন সদস্য। আর আমার শিমলা, আমার মনে হয় আমাদের অধরা ম্যাডামের মনে শুভ্রকে নিয়ে কিছু একটা চলছে। দেখছিলি না আমার বলতে গিয়ে আবার কেমন থেমে গেছে, মানে আমাদের কাছ থেকে লুকাতে চাইছে। তাই নাকি অধরা? তুই কি শুভ্রকে পছন্দ করিস, মানে ভালোবাসিস? অধরা ওদের কথা মনে মনে চিন্তা করে, ওদের সামনে মনের কথা প্রকাশ করা যাবে না, তাহলে ওরা পুরো কলেজে আর ভার্সিটিতে এই কথা ভাইরাল করে দিবে। আর এটা যদি শুভ্র জানতে পারে তাহলে আর আমার সামনে আসবে না, কারণ এমনিতেই শুভ্র সবসময় আমার কাছ থেকে দূরে থাকতে চায়। তখন অধরা বলল, তোরা মনে হয় সত্যি পাগল হয়ে গেছিস, নাহলে আমি কেন শুভ্রর মতো জুনিয়র একটা ছেলেকে ভালোবাসতে যাব? আমি কখনো জুনিয়র ছেলের সাথে প্রেম করব না, আর শুভ্রর সাথে তো একেবারেই না। আর তোদের তখন এইরকম বললাম কারণ আমি চাই না আমার পরিবারের সদস্যদের নিয়ে কেউ বাজে মন্তব্য করুক। এবার কথা বাদ দিয়ে তাড়াতাড়ি চল ভার্সিটিতে, নাহলে আমাদের ক্লাস মিস করবি। তারপর তিনজন মিলে একসাথে নানান কথা বলতে বলতে ভার্সিটি যেতে থাকে। এদিকে আমি কলেজে এসে ক্লাসে বইগুলো রেখেই চলে যাই কলেজ ক্যাম্পাসে। সেখানে গিয়ে দেখি সবগুলো হারামি একসাথে বসে আড্ডা দিচ্ছে, আর আমি তাদের কাছে যেতেই রুবেল বলল, তা আমাদের নায়ক সাহেবের এতক্ষণে আসার সময় হলো। আচ্ছা চলি, যেহেতু আসছিস তাহলে বসে পড় আমাদের আড্ডার মাঝে। পাশে থেকে আমার বান্ধবী পিয়া বলল, আচ্ছা শুভ্র, তুই একটু আগে আসতে পারিস না? প্রতিদিন দেরি করে আসিস, আর আসিস তো দেরি করে। একটু পরে আবার অধরাপু এসে তোকে ডেকে নিয়ে যাবে। আসলে তোরা তো জানিসই এই দুনিয়াতে আমার আপন বলতে কেউই নেই। অধরা আপু আর তার পরিবার আছে বলেই হয়তো অনাথ হয়েও আজ ভালোভাবে বাঁচতে পারছি, না হলে কপাল আছে কী ছিল নিজেও জানি না। আর প্রতিদিন অধরা আপুকে সাথে করে কলেজে নিয়ে আসতে হয়, তাই আমার একটু দেরি হয়ে যায়। এই, তোরা কি এখন শুভ্রের মন খারাপ করিয়ে দিতে চাস নাকি? একদম ঠিক বলছিস শিমুল, নতুন কিছু বল যেটা শুনে মজা পাওয়া যাবে। তারপর আর কি সবগুলো মিলে শুরু করলাম আড্ডার হাসাহাসি। এক একজন এক এক রকম কথা বলছে, আর সেটা নিয়ে সবাই মিলে হাসাহাসি করছি। অন্যদিকে অধরা ভার্সিটিতে এসে মনে মনে শুভ্রকে খুঁজতে থাকে। পরে খেয়াল করে দেখে শুভ্র তাদের কলেজ ক্যাম্পাসের কয়েকটা ছেলে মেয়ে মিলে একসাথে বসে আড্ডা দিচ্ছে। তখন অধরা শুভ্রের কাছে গিয়ে বলল, শুভ্র, এদিকে আয়, তোর সাথে কথা আছে। আমি সবার সাথে বসে গল্প করছিলাম, এমন সময় অধরা আপুর গলার আওয়াজ শুনতে পাই। তখন পিছনে তাকিয়ে দেখি অধরা আপু দাঁড়িয়ে আছে। তখন আমি অধরা আপুর কাছে গিয়ে বললাম, জি আপু বলেন, আপনার কি কিছু এনে দেওয়া লাগবে? না, তুই আমার সাথে আয়, কথা আছে তোর সাথে। জি আপু চলেন। তারপর আমি অধরাপুর পিছিয়ে পিছিয়ে কলেজ মাঠের অন্যপাশে যাই। আর সেখানে যাওয়ার পর অধরা বলল, শুভ্র, আমার সামনে এসে দাঁড়া। আমি তার কথা শুনে যে তার সামনে গিয়ে দাঁড়াই, আর সাথে সাথে অধরা আপু আমার বাম গালে ঠাস করে একটা চড় বসিয়ে দিল। তারপর অধরা আবার বলতে শুরু করলো, কলেজে কেন আসিস? মেয়েদের সাথে বসে আড্ডা দেওয়া আর এমন হেসে হেসে কথা বলার জন্য? ক্লাস নাই তোর? জি আপু আছে, কিন্তু এখনো ক্লাস শুরু হতে দেরি আছে, আর ওই মেয়েগুলো আমার ভালো বন্ধু, তাই তাদের সাথে গল্প করি। আমি তো তোকে বলেছি তোর কোনো মেয়ে বন্ধু থাকবে না, তাহলে ওদের সাথে কেন মিশতে গেলে? মনে রাখিস, আমি ছাড়া যেন কোনো মেয়ে তোর আশেপাশে না দেখি, আর যদি দেখি তাহলে তোর খবর আছে। জি আপু তাই হবে। তাহলে এখন সোজা ক্লাসে যা, গিয়ে বই নিয়ে পড়তে বস, আর একদম মেয়ে মানুষের সাথে কথা বলবি না, এমনকি কোনো মেয়ের দিকে তাকাবিও না। আর টিফিন টাইমে আমি কল দিলে সোজা ক্যান্টিনে চলে আসবি। এখন ক্লাসে যা। আমি আর কিছু না বলে মাথাটা নিচে দিকে দিয়ে ক্লাসে যেতে থাকি। আর আমি এটাও জানি যতক্ষণ পর্যন্ত আমি ক্লাসে না ঢুকি অধরা ততক্ষণ পর্যন্ত আমার দিকে ঈগল পাখির মতো নজর রাখবে। তাই আমি ওর ডানে বামে না তাকিয়ে ক্লাসে চলে আসি। ক্লাসে এসে বন্ধুদের সাথে চুপটি করে বসে একটু বই নিয়ে ঘাটাঘাটি করতে থাকি। আর একটু পরে ক্লাসে স্যার চলে আসলে মনোযোগ দিয়ে ক্লাস করতে থাকি। আর এভাবেই দেখতে দেখতে টিফিনের আগ পর্যন্ত সবগুলো ক্লাস শেষ করি। আর ক্লাস শেষ করে মোবাইলটা হাতে নিতে দেখি অধরাপুর 3বার কল দিয়েছে। আর তাই আমি আর কোনো দেরি না করে ক্যান্টিনে চলে আসি। আমি ক্যান্টিনে এসে দেখি অধরা, শিমলা, অন্তরা সহ আরও 2টি আপু একসাথে বসে আছে। আমি তাদের সামনে যাওয়ার সাথে সাথে অধরা বলল, শুভ্র, তোকে 3বার কল দিলাম, কল রিসিভ করিস না কেন? হ্যাঁ আপু ক্লাসের মধ্যে ফোন সাইলেন্ট করে রাখি তো, তাই বুঝতে পারিনি আপনি কল দিচ্ছেন। আচ্ছা ঠিক আছে, পরবর্তীতে যেন আর এমনটা না হয়। এখন বস, আর কি খাবি অর্ডার কর। আপনি যা খুশি অর্ডার দেন, আমার একটা হলেই হলো। আমার কথা শুনে অধরা নিজের পছন্দ মতো কিছু খাবার অর্ডার করলো। তারপর খাবার আসলে আমি অধরা পাশে বসে চুপটি করে খাবার খেতে থাকি। আমরা সবাই মিলে যখন খাবার খাচ্ছি তখন খাবারের মাঝখানে শিমলা আমাকে উদ্দেশ্য করে বলল, শুভ্র, শুনলাম তুমি নাকি কার সাথে প্রেম করো? শিমলাপুর কথা শুনে সাথে সাথে আমার গলার মাঝে খাবার আটকে যায়, আর আমি কাছে থাকি। আমার এমন অবস্থা থেকে অন্তরাপু 1 গ্লাস পানি আমার দিকে এগিয়ে দেয়, আর আমি পানিটা এক নিঃশ্বাসে শেষ করি। অধরাপুর দিকে তাকাই, তখন আমি দেখি অধরাপু খাওয়া বাদ দিয়ে আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে।
হয়তো আমি কি বলি এটা শোনার জন্য। তখন আমি বললাম, না আপু, আপনি যেটা শুনছেন সেটা একদম ভুল। আমি কারোর সাথে প্রেম করি না। আপনাকে কেউ হয়তো আমার নামে মিথ্যা বলেছে। আমি কথাটা বলি অদর আপুর দিকে তাকাই, কারণ শিমলাপুর কথা শুনে অদর আপু আমার দিকে যেভাবে তাকাইছে মনে হচ্ছে আমাকে এখনই কাঁচা চিবিয়ে খাবে। আর আমার কথা শুনেই অদর আপুর মুখ থেকে রাগের ছাপটা চলে গিয়ে হালকা হাসি ফুটে ওঠে। তখন পাশে থেকে অন্তরা বলল, কেন প্রেম করো না? আজকাল তো সবাই প্রেম করে। আর তোমার উপর তো কলেজের অনেক সিনিয়র জুনিয়র মেয়েরই ক্রাশ খেয়ে আছে। তাদের মাঝখান থেকে একজনকে বেছে নিয়ে একটা প্রেম করেই ফেলো। অন্তরাপুর কথা শুনে আমি আবার অদরাপুর দিকে তাকাই। তখন দেখি অদরাপুর ফর্সা মুখটা রাগে লাল হয়ে আছে আর আমার দিকে রাগীভাবে তাকিয়ে আছে। তখন আমি বললাম, না না আপু, আমি কখনো প্রেম ভালোবাসা জড়াবো না। আপনারা তো জানেন আমার এই পৃথিবীতে আপন বলতে কেউই নেই। আর যদি অদরাপুরা আমাকে আশ্রয় না দিত তাহলে আমার যে কী অবস্থা হতো আমি নিজেও জানি না। তাই জীবনে এমন কোনো কাজ করব না যাতে করে অদরাপুর পরিবারের কোনো প্রকার অসম্মান হয়। কথাটা বলি আমি অদরাপুর দিকে তাকিয়ে দেখি অদরাপু আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। তখন অদরাপু বলল, শুভ্র, তোর খাওয়া শেষ হয়েছে? শেষ। তাহলে ক্লাসে যা, আর ছুটি হলে গেটের সামনে আমার জন্য অপেক্ষা করবি। আচ্ছা ঠিক আছে। কথাটা বলে যে আমি সেখান থেকে চলে যেতে থাকি ঠিক তখনই পিছন থেকে অন্তরা আপু বলল, শুভ্র, তোমার ফোন নাম্বারটা দাও তো। কেন আপু, আমার ফোন নাম্বার দিয়ে কী করবেন? কেন? ফোন নাম্বার দিতে কি কোনো প্রবলেম আছে নাকি? আর যদি কেউ তোমাকে না করে থাকে তাহলে দেওয়া লাগবে না। না না না, সমস্যা নেই। 019 এটা আমার ফোন নাম্বার দিয়ে আমি সেখান থেকে তাড়াতাড়ি চলে আসি। কারণ আমি যখন অন্তরাপুকে আমার মোবাইল নাম্বার দিই তখন অন্তরাপু বারবার আমাকে চোখের ইশারায় মানা করছিল। আর এটাও জানি এর জন্য আমার কপালে কষ্ট আছে, কিন্তু আমার তো কিছু করা ছিল না। তারপর সেখান থেকে আমি সোজা ক্লাসে চলে আসি। ক্লাসে এসেই বন্ধুদের সাথে গল্প করি আর এক এক করে বাকি ক্লাসগুলো শেষ করি। তারপর কলেজ ছুটি হলে আমি গেটের সামনে এসে অধরাপুর জন্য অপেক্ষা করতে থাকি। একটু পর দেখি অধরাপু খুব দ্রুত পায়ে হেঁটে আসতেছে আর আমার কাছে এসে বলল, তাড়াতাড়ি একটা রিক্সা ডাক। আজকে কি রিক্সা করে বাসে যাবেন? কুত্তা, বেশি কথা না বলে তোকে যা করতে বলেছে সেটা কর। অধরাপুর এমন রাগ দেখে আমি আর ভয়ে ওনাকে কিছু জিজ্ঞেস করি নাই। তখন তাড়াতাড়ি করে একটা রিক্সা ডেকে এনে আমি বললাম, এই যে আপু, রিক্সা এসে গেছে, আপনি এখন যান। অধরাপু রিক্সা উঠে বসলে আমি সেখান থেকে হেঁটে চলে যেতে থাকি। তখন অধরাপু বলল, ওই তুই কোথায় যাস? আপু আপনি রিক্সা নিয়ে চলে যান, আমি হেঁটেই চলে আসবো। তোর হেঁটে যাওয়া লাগবে না, রিক্সা উঠ, একসাথে যাব। না আপু, আপনি রিক্সা করে একাই যান, আমি হেঁটে চলে যেতে পারবো। কথাটা বলে আমি যে সামনের দিকে হাঁটা ধরলাম ঠিক তখনই কে যেন পিছন থেকে আমার শার্টের কলারটা টেনে নিয়ে যাচ্ছে। তখন আমি পিছনে তাকিয়ে দেখি অধরাপু আমার শার্টের কলার ধরে টেনে নিয়ে রিক্সায় বসিয়ে দেয় আর সেও আমার পাশে বসে পড়ে। রিক্সার মাঝে অধরাপু আমার সাথে কোনো কথা বলেনি, তবে এটা বেশ বুঝতে পারছি আমার ওপর সেই পরিমাণ রেগে আছে। কারণ রিক্সায় বসে কিছুক্ষণ পর পর জোরে জোরে নিঃশ্বাস ফেলছিল আর বিড়বিড় করে কি যেন বলছিল। রিক্সা আমাদের বাসার সামনে আসতেই অধরাপু আমার হাতে 100 টাকা একটা নোট দিয়ে বলল, রিক্সা ভাড়াটা দিয়ে সোজা আমার রুমে আয়, একটু দরকার আছে। কথাটা বলে আপু চলে গেল আর আমিও রিক্সা ভাড়া মিটিয়ে অধরাপুর রুমে যাই। আর অধরাপুর রুমে গিয়ে দেখি উনি হাতে একটা স্কেল নিয়ে খাটে বসে আছে। তখন আমি বললাম, আপু এই নিন 70 টাকা, রিক্সা ভাড়া 30 টাকা লাগছে। আমার কথা শুনে অধরাপু বস থেকে উঠে দাঁড়িয়ে রুমের দরজাটা বন্ধ করে আসে আর রাগে একটা লোক নিয়ে আমার সামনে দাঁড়িয়ে বলল, তুই অন্তরাকে তোর মোবাইল নাম্বার দিলি কেন, কোন সাহসে? আসলে আপু উনি এমনভাবে চেপে তুললেন যে না দিলে খারাপ দেখায়, তাই বাধ্য হয়ে নাম্বারটা দিছি। আমি তোকে বারবার চোখের ইশারায় না করতেছিলাম, সেটা কি তুই দেখিসনি? সরি আপু, ভুল হয়ে গেছে, আর এমন করব না। তোকে যদি কখনো অন্তরা বা অন্য কোনো মেয়ের সাথে ফোনে কথা বলতে দেখি তাহলে তোর যে কি অবস্থা আমি করব সেটা তুই কল্পনাও করতে পারবি না। না আপু, আমি কোনো মেয়ের সাথে কথা বলি না, আর অন্তরাপুর সাথেও বলবো না। আচ্ছা ঠিক আছে, এখন ভুল যেহেতু করেছিস শাস্তি তো পেতেই হবে। এখন 30 বার কান ধরে উঠবস কর। আপু শরীরটা অনেক ক্লান্ত লাগছে, আজকের মতো মাফ করে দেন, আর এমন করবো না। তোর মুখে আপু ডাকটা শুনতে বিষের মতো লাগে আমার। আর যদি কথায় কথায় আপু ডাকিস তাহলে তোর খবর আছে। এখন কথা না বাড়িয়ে উঠবস শুরু কর, নাহলে তোর খবর আছে এখন। অধরার এমন করা কথা শুনে আমিও কান ধরে উঠবস করতে শুরু করি, কারণ যেহেতু একবার বলেছে করতে হবে তাহলে করতে হবে। আমি কান ধরে ওঠা বসা করছি আর অধরা গুনতেছে। এভাবে 20 বার করতেই আমার সারা শরীর ঘেমে গেছে। তখন অধরা আমাকে থামিয়ে দিয়ে নিজের ওড়না দিয়ে আমার মুখ ও কপালে ঘাম মুছে দেয়। তখন অধরা বলল, শুভ্র, তুই জানিস আমি একটু বেশি রাখি, তাই আমার কথার বাইরে একদম যাবি না। আমি যা বলবো তুই তাই করবি, আর অন্তরা কল দিলে একদম ধরবি না। এখন যা, গিয়ে ফ্রেশ হয়ে খেতে আয়, একসাথে খাবো। আমি আর কিছু না বলে সেখান থেকে সোজা রুমে চলে আসি। রুমে এসে একটু রেস্ট নিয়ে ফ্রেশ হতে চলে যাই। তারপর ফ্রেশ হয়ে এসে চলে যাই খাবার খেতে। সেখানে অধরা আপু আর আমি একসাথে খাবার খেয়ে আমি আমার রুমে চলে আসি।
পরে বিকেলের দিকে বাড়ি কিছু টুকটাক কাজ করে আর ছোট নবাবের সাথে খেলাধুলা করে দিনটা পার করে দিই। সন্ধ্যার সময় বই নিয়ে পড়তে বসি আর 9টার সময় খাবার খাওয়ার জন্য ডাকে। সবার সাথে বসে খাবার খাওয়ার পরে আমি একটু ছাদে যাই। আসলে গরমের সময় রাতে ছাদের উপর বসে হাওয়া খাওয়ার মজাই আলাদা, তাই ছাদের এক কোণে দাঁড়িয়ে আকাশে তারা দেখছি আর হাওয়া খাচ্ছি। এমন সময় হঠাৎ করেই একটা অচেনা নাম্বার থেকে মিস কল আসে। তাকে দেখি নাম্বারটা আমার অপরিচিত। ভাবলাম হয়তো ভুল করে কল চলে আসে, কিন্তু একটু পরে সেই নাম্বার থেকে আবার কল আসছে। তখন আমি কলটা রিসিভ করতেই একটা মেয়ে বলে উঠল, তুমি কি শুভ্র? হ্যাঁ, কিন্তু আপনি কে? আপনাকে তো চিনলাম না। তখন মেয়েটা বলল, শুভ্র, আমি অন্তরা। আজকে না তোমার নাম্বার নিলাম। ও আপু, আপনি? তা এত রাতে কি মনে করে কল দিলেন? কিছু মনে করো না, এমনি তোমার খোঁজ খবর নেওয়ার জন্য কল দিলাম। কেন, তুমি কি বিরক্ত হচ্ছ নাকি? তাহলে বলো, রেখে দিই। না আপু, বলেন, সমস্যা নাই। আসলে একজন মানুষকে কি করে মুখের উপর না করে দিই যে আপনি কল দিবেন না, এটা কেমন দেখায়? তাই ইচ্ছে না থাকা সত্ত্বেও অন্তরাপুর সাথে টুকটাক কথা বলছিলাম। আমি যখন অন্তরাপুর সাথে কথা বলছি ঠিক তখনই কে যেন পিছন থেকে এসে আমার হাত থেকে মোবাইলটা নিয়ে নেয়। আর আমি পিছনে তাকে যাকে দেখি তাকে দেখে ভয়ে আমার গলা শুকিয়ে যায়। কারণ মানুষটি হলো অধরা আপু। আমি অধরা আপুর দিকে তাকিয়ে দেখি আপু আমার মোবাইলটা হাতে নিয়ে রাগীভাবে আমার দিকে তাকিয়ে আছে। তার এমন রাগীভাবে তাকানো দেখে ভয়ে আমি নিজে দিকে তাকিয়ে থাকি। তখন অধরা আপু আমাকে বলল, তুই এতক্ষণ কার সাথে কথা বলছিলি? অধরাপুর কথা শুনে ভয়টা আরো বেড়ে গেল। এখন যদি বলি যে অন্তরাপুর সাথে কথা বলছিলাম তাহলে আমার খবর করে ছেড়ে দিবে, কারণ অধরা কোনো মেয়ের সাথে আমার কথা বলে একদম দেখতে পারে না। তখন আমি বললাম, আপু আমি তো বন্ধুর সাথে কথা বলছিলাম। আমার কথা শুনে অধরা বলল, তোর কোন বন্ধুর সাথে কথা বলছিলি? শিমুলের সাথে কথা বলছিলাম। তবে আমার কথাটা শুনে মনে হয় অধরা বিশ্বাস করতে পারছে না। তখন অধরা আমার ফোনে কি যেন চেক করতে লাগলো। তারপর কিছু সময় পর আমার মোবাইলটা ঘাটাঘাটি করে আমাকে বলল, এটা তো শিমুলের নাম্বার না, কারণ আমি তো তোর সব বন্ধুর নাম্বার জানি। আর এটা দেখে মনে হয় নতুন নাম্বার। সত্যি করে বল শুভ্র, তুই কোন মেয়ের সাথে কথা বলছিলি? অধরাপুর এমন রাগ দেখে আমার অবস্থা খারাপ হয়ে গেল। এখন যদি সত্যিটা আপুকে বলে দিই তাহলে আমাকে শেষ করে দিবে। তখন আমি বললাম, না আপু, বিশ্বাস করো আমি কোনো মেয়ের সাথে কথা বলি নাই। এটা শিমুলের নতুন নাম্বার, তাই আপনি চিনতে পারছেন না। বিশ্বাস না হলে আপনি কালকে কলেজে গিয়ে শিমুলকে জিজ্ঞাসা করে দেখবেন। আমার কথা শুনে অধরাপু কিছুক্ষণ কি যেন ভাবলো, তারপর আমার হাতে মোবাইলটা দিয়ে বলল, ঠিক আছে, তুই এখন রুমে যা, কালকে আবার কলেজে আসা। অধরা কথা শুনে আমি আর কিছু না বলে মোবাইলটা হাতে নিয়ে ছাদ থেকে জলদি নিচে নেমে আসি। তবে মনে মনে চিন্তা করছি অধরা আপু হঠাৎ করে এত নরম ব্যবহার করলো কেন। তার মনে মনে কি চলছে ঠিক বুঝতে পারছি না। তবে তার হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য সাথে সাথে শিমুলকে কল দিয়ে বলি, যদি অধরা আপু তাকে কল দেয় সেজন্য বলো আমি ওর সাথে কথা বলছিলাম, আরও ওই নাম্বারটা ওরই ছিল। তারপর সেখান থেকে নিজের রুমে এসে আরও কিছুক্ষণ লেখাপড়া করে ঘুমিয়ে পড়ি। তবে মনে মনে শুধু একটা ভয়ই কাজ করছিল, অধরাপু যেন সত্যিটা জানতে না পারে। পরদিন সকালে ঘুম থেকে উঠে প্রথমে অধরাপুর সাথে দেখা করি, কারণ সে বলেছে ঘুম থেকে উঠে সবার আগে যেন তার সাথেই দেখা করি। তারপর বাসার সব প্রয়োজনীয় কিছু টুকটাক কাজ করি আর শেষ করে সবাই মিলে একসাথে নাস্তা করি। নাস্তা শেষ হলে আমি আর অধরাপু কলেজে যাওয়ার জন্য বেরিয়ে পড়ি। তবে আজ কলেজে যাওয়ার সময় অধরাপু আমার সাথে তেমন কথা বলছে না। যখনই তার মুখের দিকে তাকাই তখনই মনে হয় অধরাপু কিছু একটা ভাবছে। আর আমি ভয়ে তাকে কিছু জিজ্ঞাসা করিনি, কারণ কখন আবার রেখে যায় কে জানে। আজ আমি আর অধরাপু দুজনই কলেজে আসি। রাস্তায় আপুর বান্ধবীর সাথে দেখা হয়নি, আর আমিও মনে মনে এটাই দোয়া করছিলাম যেন তাদের সাথে দেখা না হয়, কারণ বলা তো যায় না, যদি দেখা হলে সত্যিটা বেরিয়ে আসে। তারপর আমি আর অধরাপু কলেজে চলে আসি। তারপর অধরা বলল, শুভ্র, সোজা ক্লাসে যাবি, বাইরে এসে যেন কোনো মেয়ের সাথে আড্ডা দিতে না দেখি। আচ্ছা ঠিক আছে, আর প্রয়োজন পড়লে কল দিয়েন। কথাটা বলে আমি সোজা আমার ক্লাসে চলে যাই। অন্যদিকে অধরাবু তার ক্লাসে চলে যায়। আমি ক্লাসে গিয়ে দেখি আমার সব বন্ধুরা মিলে একসাথে ক্লাস করছে। তখন আমি তাদের সাথে গল্প করতে যোগ দিই। তখন আমাকে দেখি শিমুল বলল, শুভ্র, যদি কাল রাতে কল না দিতে তাহলে আজকে ধরা খেয়ে যেতে। কেন, অধরাপু কি তোর কাছে কল দিছিল? তোর সাথে কথা বলার একটু পরেই আপু আমাকে কল করে জিজ্ঞাসা করেছে তুই কি আমার সাথে কথা বলছিলি নাকি। তখন আমি বলেছি হ্যাঁ, শুভ্র আমার সাথেই কথা বলছিল। সুন্দর করে বলছিস তো, নাকি আপু আবার বুঝে যাবে? আরে বেটা, অদরা আপু জীবনও বুঝতে পারবে না যে আমি তাকে মিথ্যা বলেছি। আর তুই তো জানিস আমি মিথ্যায় নোবেল পাইছি। না বুঝতে পারলেই ভালো। যদি বুঝে যায় তাহলে আমার সাথে তোরও বিপদ আছে, মনে রাখিস। তারপর আমরা ক্লাসের মাঝে বসে সবাই মিলে গল্প করতে থাকি বিভিন্ন বিষয় নিয়ে। আর একটু পরে ক্লাসে স্যার আসলে আমি মনোযোগ দিয়ে ক্লাস করতে থাকি। অন্যদিকে অধরা রাতে শুভ্র কার সাথে কথা বলছে এটা জানার জন্য অস্থির হয়ে আছে, কারণ অধরা কেন জানি বিশ্বাস হচ্ছে না শুভ্র তার বন্ধু শিমুলের সাথে কথা বলছে। আর অধরা মনে মনে সন্দেহ করছে শুভ্র হয়তো কোনো মেয়ের সাথে কথা বলছে। তাই অধরা ক্লাসে গিয়ে দেখে তার বান্ধবী শিমলা, অন্তরা সহ আরও কয়েকজন মিলে গল্প করছে। তখন অধরা
অন্তরার মুখে একটা মিথ্যা হাসি ভাব নিয়ে তাদের সাথে গল্পে যোগ দেয়। তারা তখন সবাই মিলে গল্পে ব্যস্ত। তখন অধরা বলল, কিরে অন্তরা, তুই নতুন নাম্বার নিলি অথচ আমাকে তোর নাম্বার দিলি না? অধরার কথা শুনে অন্তর কিছুটা অবস্থ হয়ে যায়, কারণ অধরা চাইছিল না যে সে শুভ্রের সাথে কথা বলছে এটা অধরা জানতে পারুক। তাই অধরের এমন কথা শুনে অন্তরা কিছুটা ঘাবড়ে যায়। তখন অন্তরা বলল, না মানে তোকে নাম্বারটা দিতে ভুলে গেছি, কালকে সিমটা নতুন নিছি। অন্তরের কথা শুনেই অধরা বুঝে যায় কাল রাতে শুভ্রের সাথে অন্তরা কথা বলছিল আর তার সাথে মিথ্যা কথা বলছে। এটা ভাবতে অধরার আগে যেন গা জ্বলে যাচ্ছে। তখন অধরা নিজের একটাকে আড়াল করে বলল, তা তুই আমাকে আগে কল না দিয়ে কল দিলি শুভ্রকে। আমার থেকে কি শুভ্র তোর কাছে বেশি হয়ে গেল? অধরার কথা শুনে অন্তরা মনে করে শুভ্র হয়তো অধরাকে বলে দিছে যে আমি তাকে কাল কল দিছিলাম। তখন অন্তরা বলল, আসলে অধরা এই নাম্বারটা দিয়ে শুভ্রর সাথে একটু মজা করতে চাইছিলাম, তার জন্য রাতে ওকে এই নাম্বার দিয়ে কল দিয়েছিলাম। কিন্তু শুভ্র কেমন যেন কথাই বলতে চায় না। তুই একটু বলিস তো যেন কল দিলে একটু ভালো করে কথা বলে। অন্তরা কথা শুনে পাশে থেকে শিমলা বলল, অধরা, আমাদের অন্তরা মনে হয় তোদের শুভ্রের প্রেমে পড়ে গেছে, তাই না অন্তরা? যদি প্রেমে পড়িস তাহলে অধরাকে বল তোকে ম্যানেজ করে দিবে, আর তুই না করলে আমাকে দিয়ে দে, আমি একটা চান্স নিয়ে দেখি। শুভ্রকে দেখলেই মনের ভেতর কেমন প্রেম প্রেম জাগে। শিমলার কথা শুনে অন্তরা কিছুটা ভয় পেয়ে যায়, কারণ অন্তরা মনে মনে শুভ্রকে পছন্দ করে, বলতে পারেন ভালোবাসে, কিন্তু এখনও শুভ্রের সামনে প্রকাশ করেনি অধরার ভয়ে। তখন অন্তরা বলল, ধুর, আমি কেন শুভ্রের প্রেমে পড়তে যাব? এমনি ওকে একটু কল দিছিলাম কথা বলার জন্য। আর শুভ্রকে তো অনেকেই পছন্দ করে, তাহলে তাহলে আমি করলে কি দোষ? শুভ্রের সাথে কথা বলতে ভালো লাগে, তাই একটু কল দিছিলাম। অন্তরার কথা শুনে অধরা রেগে আগুন হয়ে যায়, কারণ অধরা কখনো চায় না শুভ্রের সাথে কোনো মেয়ে যোগাযোগ করুক, কারণ অধরা নিজে শুভ্রকে অনেক ভালোবাসে। আর অধরা শুভ্রকে এতটাই ভালোবাসে যে কোনো মেয়ে শুভ্রের দিকে তাকালে তার চোখ তুলে ফেলতে ইচ্ছে করে। অধরা এখন ইচ্ছা করছে অন্তরা যেই মুখ দিয়ে শুভ্রের সাথে কথা বলতে চাইছে সেই মুখটা ভেঙে দিতে। তখন অধরা বলল, এই তোদের লজ্জা করে না ছোট ভাইদের নিয়ে এমন কথা বলতে? শুভ্র তোদের জুনিয়র, সেই হিসেবে শুভ্র তোদের ছোট ভাই হয়। এইসব পছন্দ অপছন্দ আর প্রেম ভালোবাসার মাথা থেকে সরা। আর যদি প্রেম করতে হয় তাহলে বড়দের সাথে কর। আর অন্তরা, তুই শুভ্রকে কল দিয়ে একদম বিরক্ত করবি না, কারণ সামনে ওর পরীক্ষা। কথাটা বলেই অধরা ক্লাস থেকে বেরিয়ে যায় আর মনে মনে শুভ্রকে খুঁজতে থাকে। অধরা শুভ্রের উপরে এতটাই রেগে আছে যে ওকে আজ পেলে কি করবে সেটা নিজেও জানে না। এদিকে আমি এক ক্লাস শেষ করে আমাদের কলেজ ক্যাম্পাসে এক কোণায় দাঁড়িয়ে আছি, বন্ধুর সাথে গল্প করছিলাম। গল্প করার মাঝে হঠাৎ কোথা থেকে যেন অধরা আপু এসেই আমার বন্ধু শিমুলকে ঠাস ঠাস করে দুটো চড় মারে। আর অধরা আপুর এমন চড় খেয়ে শিমুল বোকার মতো গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। তখন অধরা বলল, তোদের তোদের সাহস হলো কি করে আমাকে মিথ্যে বলার? এরপর যদি আমার সাথে মিথ্যে বলিস তাহলে খবর আছে বলে দিলাম। অধরা আপুর কথা শুনে আমার গলার পানি শুকিয়ে গেছে, কারণ আমি বুঝে গেছি অধরা আপু সত্যটা জেনে গেছে। এখন আমার কি অবস্থা হবে সেটা আল্লাহই ভালো জানে। তবুও আমি বললাম, আপু কি হয়েছে, আপনি শিমুলকে মারলেন কেন? আমার কথা শুনে অধরা চোখগুলো লাল করে আমার দিকে তাকায় আর আগে গড়গড় করতে করতে বলল, কেন মারছি তোকে সেটা বাসায় নিয়ে বোঝাবো। আমার সাথে মিথ্যা বলার ফল দেখাবো। এক্ষুনি বাসায় চল, আজ তোর ক্লাস বাসায় করাবো। কলেজ তো এখনই ছুটি হবে না আর আপনার ক্লাস আছে না? আমার কথা শুনে অধরা রাগে চিৎকার করে বলল, শুভ্র, আমি তোকে বাসায় যেতে বলেছি, তুই এক্ষুনি বাসায় যাবি। আর যদি একটা কথা বলিস তাহলে তোর ভালো হবে না। চল, এখনই চল বাসায়। কথাটা বলে আমার হাত ধরে টেনে কলেজের বাইরে নিয়ে আসে। তারপর সে নিজে একটা রিক্সা ডেকে সেটাতে আমাকে হাত ধরে টেনে তুলে সারা রাস্তা আমাকে শক্ত করে ধরে রাখে যেন আমি পালাতে না পারি। সারা রাস্তা ভিড় করে কি যেন বলতে বলতে বাসার সামনে আসে। রিক্সা থেকে নেমেই আমার হাত ধরে টানতে টানতে অধরা নিজের রুমে নিয়ে যায়। আর অধরা আমাকে তার রুমে নিয়ে ভয়ঙ্কর রাগে একটা ফাঁপ নিয়ে বলল, তুই আমার সাথে মিথ্যা বলার সাহস কোথায় পেলি? অধরা এমন ভয়ঙ্কর রাগী চেহারা দেখে আমি যেন কথা বলার শক্তি হারিয়ে ফেলেছি। আর মনে মনে বলছি, এই বুঝি রাগিনীর হাতে আমার জীবনটা গেল। তবু নিজেকে বাঁচানোর জন্য বললাম, আপু আমি আপনার সাথে কি মিথ্যা বললাম? আমি কথাটা বলার সাথে সাথে অধরা আমার গালে ঠাস ঠাস করে 4টা চড় মারে। আর তারপর শার্টের কলার চেপে ধরে নিজের মুখটা আমার মুখের সামনে এনে রাগী কণ্ঠে বলল, তুই আমার সাথে কি মিথ্যা বলেছিস তুই জানিস না? কাল রাতে তুই অন্তরার সাথে ফোনে কথা বলে আমাকে মিথ্যে বললি কেন সাহসে যে তুই শিমুলের সাথে কথা বলছিস? তোকে আমি বারবার মানা করেছি যে তুই কোনো মেয়ের সাথে কথা বলবি না, তাহলে কোন সাহসে তুই অন্তরের সাথে কথা বললি? অধরা আমার গালে এত জোরে চড়গুলো মারলো যে আমার চোখ দিয়ে মুহূর্তে পানি চলে আসে। আর তখন আমি কান্না মিশ্রিত কণ্ঠে বললাম, আপু প্লিজ বিশ্বাস করেন, আমি কখনো জানতাম না এটা আপনার বান্ধবী অন্তরা আপুর নাম্বার ছিল। যদি জানতাম তাহলে কখনোই আমি আপনার কথা অমান্য করে অন্তরা আপুর সাথে ফোনে কথা বলতাম না। তাহলে তুই পরে কথা বললি কেন?
আর আমার সাথে মিথ্যা বললি কেন? তুই জানিস না আমি মিথ্যা বলা পছন্দ করি না। আমি যখন কল রিসিভ করার পর বুঝতে পারি এটা অন্তরাপুর নাম্বার, তখন বাধ্য হয়ে কথা বলছিলাম, কারণ তখন যদি ওনার মুখের উপর কলটা কেটে দিতাম তাহলে উনি কষ্ট পেতেন, তাই এক প্রকার বাধ্য হয়ে কথা বলছিলাম। আর আমি জানি আপনি আমার কোনো মেয়ে মানুষের সাথে কথা বলা পছন্দ করেন না, তাই সেই ভয়ে আপনার সাথে মিথ্যা বলছিলাম। দয়া করে আমাকে মাফ করে দেন, আমি কখনো আর কোনো মেয়ের সাথে কথা বলবো না। আমার কথা শুনে অদর আমার সাদের কলারটা ছেড়ে দেয়, আর তখন অদর আমাকে বলল, শুভ্র, আমি সবার কাছ থেকে সব কথা শুনতে পারি, কিন্তু তোর কাছ থেকে মিথ্যে কথাটা একদম শুনতে পারি না। সেটা তুই কেন বুঝিস না? তুই কোনো মেয়ের সাথে কথা বললে আমি সহ্য করতে পারি না, সেটা কেন বুঝিস না? তুই যদি কোনো মেয়ের দিকে তাকাস তাহলে আমার মাথা ঠিক থাকে না, এটা কেন বুঝিস না? তাই তোকে আবারও বলছি, কখনো এমন কোনো কাজ করবি না যেটার জন্য আমি আমার রাগটা কন্ট্রোল করতে না পারি। আমার সব বান্ধবীকে সব সময় নিজের বোনের মতো দেখবি, অন্য কিছু যাতে তোর মাথায় না আসে। যদি কোনোদিন আমি ভুল করেও শুনি তুই কোনো মেয়ের সাথে অন্য কোনো সম্পর্কে জড়াস, তাহলে তোকে আমি নিজের হাতে খুন করব, সেটা তুই মাথায় রাখিস। ঠিক আছে আপু, এমন কিছু কোনোদিন আপনি শুনবেন না। আর অন্তর আপুকে তো আমি নিজের বোনের নজরে দেখি, যেমনটা আপনাকে দেখি নিজের বোনের নজরে। কথাটা বলে মনে হয় আমি কোনো বড় ধরনের ভুল করে ফেলছি, কারণ কথাটা বলার সাথে সাথে অন্তরা হাত দিয়ে আমার মুখ টিপে ধরে আর নিজের মুখটা আমার মুখের সামনে এনে গম্ভীর কণ্ঠে বলল, আমি তোর নিজের বোন মানে? আমি কি তোর মায়ের পেটের বোন নাকি যে তুই আমাকে নিজের বোন মনে করিস? এইসব আবাল মার্কা কথা আমি আর একবার আমার সামনে বলিস তাহলে মেরে তোর মুখ ভেঙে দেব, কুত্তা কথাকার। আজ থেকে পৃথিবীর সব মেয়ে তোর নিজের মায়ের পেটের বোন, শুধু আমি ছাড়া। সবাইকে আপু বলে ডাকবি, কিন্তু আমাকে আপু ডাকবি না, বুঝলি? অতটা কথা শুনে মুহূর্তে আমি বোকা বনে যাই। এই মেয়ে বলে কি পৃথিবীর সবাই নাকি আমার মায়ের পেটে বোন, শুধু উনি ছাড়া। সবাইকে আপু ডাকলেও তাকে নাকি আপু ডাকা যাবে না, তাহলে তাকে কি বলে ডাকবো? তখন আমি বললাম, আপনাকে তো ছোটবেলা থেকে আপু ডেকে আসছি, তাহলে এখন আপু ডাকবো না কেন? আর আপনাকে যদি আপু বলে না ডাকি তাহলে কি বলে ডাকবো? তার চোখের দিকে তাকিয়ে নরম সুরে বললাম। আমার কথা শুনে অদরা মনে মনে বলল। অদরা আপুর এমন চোখ থাকা দেখে আমি বললাম, আপু কি হলো বলেন? আমার কথা শুনে মনে হয় অধরা ভাবনা জগৎ থেকে বাস্তবে ফিরে আসে। তখন অধরা বলল, এখন থেকে কথায় কথায় আমাকে আপু বলে ডাকবি না, দরকার পড়লে নাম ধরে ডাকবি, না হয় অন্য কিছু বলে ডাকবি। আপু বলে ডাকলে তোর ভালো হবে না বলে দিলাম। যা এখন রুমে গিয়ে রেস্ট কর, আর আমি ডাকলে আমার রুমে আসবি। অধরা কথা শুনে আমি তো রুম থেকে বেরিয়ে আসি আর মনে মনে বলতে থাকি, এই মেয়ে নিশ্চিত পাগল হয়ে গেছে, নাহলে আমাকে কেন বলে যে তার নাম ধরে ডাকতে? এটা কি কখনো সম্ভব নাকি? আমি জীবনও তার নাম ধরে ডাকতে পারবো না, এতে যা হবার হবে। আমি যখন এইসব চিন্তা করে আমার রুমের দিকে যাচ্ছি, ঠিক তখনই অধরা আম্মু, যাকে আমি বড় আম্মু বলে ডাকি, তিনি বললেন, কিরে শুভ্র, তোরা এত তাড়াতাড়ি বাসায় চলে আসলি যে? বড় আম্মুর কথা শুনে আমি চিন্তায় পড়ে যাই, কি বলবো ভেবে পাচ্ছি না। তখন আমি বললাম, বড় আম্মু, আজকে নাকি কলেজে কোনো ক্লাস হবে না, কলেজে কিসের একটা মিটিং আছে, তাই কলেজ ছুটি দিয়ে দিয়েছে। মিথ্যা বললাম যাতে কিছু বুঝতে না পারে। তখন হঠাৎ করে বড় আম্মু আমার গালে হাত দিয়ে বলল, শুভ্র, তোর গালে এই দাগ কিসের? দেখে মনে হচ্ছে তোকে কেউ চড় দিয়েছে দুই গালে, আর তার হাতের ছাপ তোর এখনো গালে লেগে রয়েছে। সত্যি করে বল, কার এত বড় সাহস যে তোর গালে এমন ভাবে থাপ্পড় দিয়েছে? আসলে আমি তাদের নিজের ছেলে না হতে পারি, কিন্তু আজ পর্যন্ত তারা আমার গায়ে কখনো হাত তোলেনি, তাই আমার গালে এমন চড়ে তা দেখে বড় আম্মু রেগে যায়। এখন যদি আমি বলি যে অধর আপু আমাকে এমনভাবে চড় দিচ্ছে, তাহলে বড় আম্মু গিয়ে অধর আপুকে বকা দেবে, আর কখনোই আমি চাই না আমার জন্য অধরা বকা খাক। তখন আমি বললাম, আসলে বড় আম্মু, তুমি যেমন ভাবছো ঠিক তা না। সকাল থেকে আমার অ্যালার্জি সমস্যা, মুখটা কেমন জানি চুলকাইতেছে, তাই হয়তো মুখে চুলকানোর কারণে দাগ পড়ে গেছে, না হলে আমাকে আবার কে মারবে? কিন্তু দেখে তো মনে হয় না এটা অ্যালার্জির দাগ, মনে হচ্ছে কেউ তোকে মেরেছে। সত্যি করে বল, আমাকে কে মেরেছে তোকে? বড় আম্মু, তুমি শুধু শুধু চিন্তা করছো, আমাকে কেউ মারেনি। আমি এখন গিয়ে গোসল করে দেখবে সব ঠিক হয়ে যাবে। আমি এখন রুমে যাই। আচ্ছা যা, রুমে গিয়ে রেস্ট কর। তারপর আমি সেখান থেকে দ্রুত রুমে চলে আসি, না হলে বড় আমি ঠিকই বুঝে যাবে যে আমার গালে দাগগুলো চড় মারা দাগ ছিল। আমি রুমে এসে সরাসরি গোসল করতে যাই। গোসল করে রুমে এসে আয়নার সামনে দাঁড়িয়ে দেখি, সত্যি আমার দুই গালে এখনো অধরা আপুর চড় মারা দাগ রয়ে গেছে। গন্ডির হাতে এত শক্তি যে আর একটু জোরে মালা হয়তো আমার দাঁত পড়িয়ে যেত। তারপর একটু রেস্ট নেওয়ার জন্য বিছানায় শুয়ে পড়ি, কিন্তু বিছানায় শোয়ার পর কখন যে ঘুমিয়ে পড়ি সেটা নিজেও জানি না। আমি যখন গভীর ঘুমে মগ্ন, তখন হঠাৎ করে ঘুমের মাঝে আমি অনুভব করি কে যেন আমার গালে নরম হাতে কোন স্পর্শ দিয়ে আমার গালে হাত বুলিয়ে দিচ্ছে। এটাকে আমি এতটা আমলে না নিয়ে আবার ঘুমানোর চেষ্টা করি, কিন্তু না, আস্তে আস্তে সেই নরম হাতের ছোঁয়াটা যেন আরো বাড়তে লাগলো। আমার গালে হাত বুলিয়ে দিচ্ছে, আমার চুলে আস্তে আস্তে ভিড়ি কেটে দিচ্ছে, আর এতক্ষণে আমার ঘুমটা ভেঙে যায়।
আমি যখন চোখ খুলি দেখার জন্য সেই মেয়েটাকে, যে কে আমার এত যত্ন করে আদর দিচ্ছে, আর চোখ খুলে আমি যাকে দেখলাম তাকে দেখে আমি অবাক হয়ে যাই, কারণ সেই মানুষটি হলো অধরা আপু। অধরা আপুকে দেখে আমি তাড়াতাড়ি শোয়া থেকে উঠে বসি। তখন অধরা বলল, কিরে, উঠে পড়লি কেন? শুয়ে থাক, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। অধরাপুর কথা শুনে আমি মনে মনে বলতে থাকি, অধরাপুর আবার কি হলো? কিছুক্ষণ আগেই তো মেরে আমার গা লাল করে দিছে, হঠাৎ আবার কি হলো? এত দরদ দেখাচ্ছে। সত্যি মেয়ে মানুষের মন বোঝা অনেক কঠিন, তারা কখন কি করে নিজেরাও জানে না। আমি যখন চুপ করে বসে বসে এইসব ভাবছিলাম, তখন আমার এই চুপ থাকা থেকে অধরাপু বলল, কিরে শুভ্র, এমন চুপ করে কি ভাবছিস? শুয়ে পড় এখানে। অধরাপুর কথা শুনে আমি বললাম, আপু আপনার মাথা ঠিক আছে তো? আমি কথাটা বলার সাথে সাথে অধরা আমাকে দুইটা চর মারে, কিন্তু চরগুলো খুব জোরে দেয় নাই। তখন আমি গেলে হাত দিয়ে বললাম, হ্যাঁ এখন আবার কেন বলেন, আমি তো কিছু করি নাই। তুই এখন আমাকে আপু ডাকলি কোন সাহসে? তোকে না মানা করলাম আমাকে আপু ডাকতে, তাহলে ডাকলি কেন? আচ্ছা আপনি সত্যি করে বলুন তো, আপনার কি হয়েছে? মাথা ঠিক আছে তো? তাহলে তুই কি বলতে চাচ্ছিস, আমি পাগল? না না না, আমি ঠিক তা বলিনি। আপনি পাগল কেন হতে যাবেন? আসলে সকালে আপনি নিজের হাতে মেরে আমাকে লাল করে দিচ্ছেন, যেটার ব্যথা এখনও গায়ে লেগে আছে। আবার এখন নিজে এসেই আমার ঘুমের মাঝে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, আদর করছেন। আর সব থেকে বড় কথা, আপনি আমার থেকে গুণে গুণে 2 বছরের বড়, তাহলে আমি কি করে আপনাকে নাম ধরে ডাকি সেটা আপনি নিজেই বলেন। তাই জন্য বললাম আপনার মাথা ঠিক আছে কিনা। অতটা চোখের দিকে তাকিয়ে কথাগুলো বললাম। আমার কথা শুনে অতটা বসা থেকে আমার কাছে আসে, তারপর তার কোমল হাত দুটো যে আমার গালের কাছে নিয়ে আসে, তখন আমি তার কাছ থেকে একটু দূরে চলে যাই, কারণ আমি ভাবছি অতর হয়তো আবার আমাকে চর দেবে। তাই আমি একটু দূরে চলে যাই, যাতে চর দিতে না পারে, কারণ সকালে চরগুলো খেয়ে আমার চাপা দাঁত নড়ে গেছে। আমি যখন অদর আপুর কাছ থেকে দূরে সরে যাই, তখন অদর আমার দিকে চোখ লাল করে তাকায় আর আমাকে ওর কাছে আসতে বলে, কিন্তু আমি ভয়ে তার কাছে না যাওয়াতে অদর নিজে আবার আমার কাছে আসে। অদর আমার কাছে এসে ওর হাতগুলো দিয়ে খুব আলতোভাবে আমার 2 গালে হাত রাখে, আর আমার চোখের দিকে তাকিয়ে অধরা বলল, শুভ্র, সকালের চরগুলো খুব জোরে লেগেছে তাই না রে? আরে না, ওটা তেমন কোনো বিষয় না। আর আমি অন্যায় করলে আপনি শাসন করবেন, এটাই তো স্বাভাবিক। এটা নিয়ে আপনি মন খারাপ করবেন না, এসে বললাম। যদিও সকালের চরগুলো খুব জোরে লাগছে, কিন্তু অধরাকে এটা বলে কষ্ট দিতে চায় না। আমি জানি তুই আমার সাথে মিথ্যে বলছিস। সকালের চরগুলো তোর খুব লেগেছে, কারণ তোর গালে এখনো আমার হাতের ছাপ রয়ে গেছে। আসলে কি করব বল, আমার রাগ উঠলে আমি কিছুতেই তা কন্ট্রোল করতে পারি না। মাথা ঠিক থাকে না, কি থেকে কি করে বসি নিজেও জানি না। তাই রাগের মাথায় তোর সাথে এমন করেছি। তবুও তুই আম্মুর কাছে আমার নামে কিছুই বলিসনি। আমি যে তোকে মেরেছি এটা আম্মুর কাছে বললি না কেন? অধরা কথা শুনে আমি অবাক হয়ে যাই, কারণ বড় আম্মু যখন আমাকে চরের কথা জিজ্ঞাসা করে, তখন তো অধরা সেখানে ছিল না। তাহলে সে কি করে জানলো আমি বড় আম্মুর কাছে মিথ্যা বলছি? এটাই মাথায় আসে না। তখন আমি বললাম, কিন্তু আপনি কি করে জানলেন আমি বড় আম্মুর কাছে মিথ্যা বলছি? এত অবাক হওয়ার কিছু নেই। তুই যখন আম্মুর কাছে এসব বলছিলি, তখন তোর ছোট নবাব পাশেই ছিল। সে এসে আমাকে সব বলেছে। এখন বল, আম্মুর কাছে মিথ্যা কেন বললি? ও, তাহলে ছোট নবাব আপনাকে সব বলেছে। আসলে আমি অন্যায় করছি, তার শাস্তি স্বরূপ আপনি আমাকে শাসন করেছেন। আর আমি এটা কখনো চাই না আমার জন্য আপনি বকা খান বা কোনো প্রকার কষ্ট পান। তাই বড় আম্মুর কাছে মিথ্যা বললাম, না হলে বড় আম্মু হয়তো আপনাকে বকা দিত। তাই ইচ্ছা করে বড় আম্মুর সাথে তখন মিথ্যা বলি। আমি কথাগুলো বলে অদরের চোখের দিকে তাকিয়ে দেখি, অদরের চোখে পানি টলমল করছে, মনে হয় আর একটু পরে বেরিয়ে আসবে। তখন অদর আমাকে খুব মায়া চড়ালো কণ্ঠে বলল, শুভ্র, তুই এত ভালো কেন রে? কোথায় আমি ভালো? আমার সাথে আপনি ভালো। এবার গালটা ছাড়েন, ব্যথা লাগছে তো। তোর গালে কি বেশি ব্যথা করছে? আরে না, একটু পরে ঠিক হয়ে যাবে। আমি যেহেতু তোকে মেরেছি, এমন অবস্থা করেছি, তাহলে আমি এখন সব ব্যথা ঠিক করে দেবো? অধরা কথা শুনে অবাক হয়ে যায়। মেয়ে বলে কি সে নাকি ব্যথা ঠিক করে দেবে? পড়াশোনা তো এখনো বাকি, তাহলে ব্যথা ঠিক করার দাগটা কবে হলো সেটাই ভাবছি। তখন আমি বললাম, কি বলেন আপনি? ব্যথা ঠিক করুন কিভাবে? এটা তেমন কোনো বিষয় না, এমনিতেই ঠিক হয়ে যাবে, আপনাকে কিছু করতে হবে না। আমার কথা শুনে অধরা বলল, আমি কিভাবে ব্যথা ঠিক করি সেটার চিন্তা তোকে এত করতে হবে না। এখন তুই বেশি কথা না বলে চোখ বন্ধ কর। এটা আবার কেমন কথা? ব্যথা কমার চিকিৎসা করতে কি চোখ বন্ধ করতে হয় নাকি? এমন চিকিৎসা আমার লাগবে না, আপনি আমার রুম থেকে যান, আমার ব্যথা এমনিতেই কমে যাবে। আমার কথা শুনে অধর আমার গালটা হালকা চেপে ধরে রাগে কণ্ঠে পড়ল, হারামি, বেশি কথা বলিস কেন? তোকে চোখ বন্ধ করে দিতে বলেছি না? তুই চোখ বন্ধ করবি, নাহলে সকালের মতো দিব আরো কয়েকটা। এই না না না, আর দিয়ে না, তাহলে চাবার দাঁত একটাও থাকবে না। এই যে আমি চোখ বন্ধ করলাম। তাড়াতাড়ি বন্ধ কর, আর একদম তাকাবি না বলে দিলাম, নাহলে কিন্তু তোর খবর আছে।
তারপর আমি অতরার সামনে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকি, কিন্তু কিছুক্ষণ হয়ে গেল অতরা কোনো রকম সারা শব্দ পাচ্ছি না। আছে নাকি চলে গেছে বুঝতে পারছি না। তারপর হঠাৎ করে মনে হলো কে একজন তার হাত দিয়ে আমার চোখ দুটো আটকানোর চেষ্টা করছে। আমি বেশ বুঝতে পারছি এটা অধরা, কিন্তু কি করতে যাচ্ছে সেটা বুঝতে পারছি না। তারপর আস্তে আস্তে মনে হচ্ছে অধরা নিঃশ্বাস আমার মুখের উপর পড়তে লাগলো, আর আমি কিছু বোঝে ওঠার আগেই অধরা আমার দু গালে দুইটা কিস করে বসে, যেটার জন্য আমি মোটে প্রস্তুত ছিলাম না। আমি কখনো কল্পনা করতে পারিনি অধরা আমার সাথে এমন কিছু করবে। অধরা আমাকে কিস করে একটা হাসি দিয়ে দৌড় মেরে আমার রুম থেকে বেরিয়ে যায়, আর আমি বোকার মতো ওখানে চুপ করে দাঁড়িয়ে থেকে ভাবতে থাকি এখন আমার সাথে এটা কি হলো, অধরা কেন আমার সাথে এমনটা করলো। এটা যদি পরিবারে কেউ দেখতো তাহলে আমাকে তারা কি মনে করতো। আমি যখন একটু আগে ঘটে যাওয়া বিষয়টা নিয়ে নানান চিন্তায় ব্যস্ত, ঠিক তখনই চেয়ে দেখি আমার সামনে অধরা ছোট ভাই আয়ান, মানে যাকে আমি ছোট নবাব বলে ডাকি, সে দাঁড়িয়ে মিটমিট করে হাসতেছে। তখন আমি আয়ানকে বললাম, কি ছোট নবাব, আজ এত খুশি কেন যে এত হাসতেছো? শুভ্র ভাইয়া, অধরা আপু তোমাকে চুম্মা দিচ্ছে তাই না? ছোট নবাবের কথা শুনে আমার এবার সত্যি সত্যি গলা শুকিয়ে গেছে। ও কি করে জানলো অহদর আমাকে কিস করেছে? আর সব থেকে বড় কথা, এই কথা যদি বড় আম্মু জানতে পারে তাহলে সারা জীবনের জন্য তাদের কাছে ছোট হয়ে যাব। তখন আমি বললাম, ছোট নবাব, তোমাকে কে বলেছে অহদর আপু আমাকে কিস করেছে? এটা একদম মিথ্যা কথা। শুভ্র ভাইয়া, তুমি মিথ্যা বলছো। আমি জানলার পাশে দাঁড়িয়ে সব দেখেছি আপু তোমার সাথে কি কি করেছে। আর তোমার গালে এখনো আপুর লিপস্টিকের দাগ লেগে আছে। আয়নের কথা শুনে তাড়াতাড়ি গালে হাত দিয়ে দেখি সত্যি সত্যি আমার গালে গোলাপি কালারের লিপস্টিক লেগে আছে। তার মানে আয়ন সত্যি সত্যি সব দেখেছে। তখন আয়ন আমাকে বোঝানোর জন্য বলল, আসলে ছোট নবাব, অধর আপু আমার সাথে দুষ্টুমি করে এমন করেছে, বুঝেছো? তুমি এটা আবার কাউকে বলো না কেমন? আমি তোমার জন্য বাজার থেকে কিটক্যাট চকলেট নিয়ে আসবো। আচ্ছা, বলবো না, তবে অনেকগুলো আনতে হবে কিন্তু। আচ্ছা যাও, তোমার জন্য অনেকগুলো চকলেট নিয়ে আসবো। আমার কথা শুনে ছোট নবাব খুশি হয়ে চলে যায়, আর আমি মনে মনে চিন্তা করি এখন থেকে যতটুকু সম্ভব অধরার কাছ থেকে দূরে থাকবো, কারণ দিনকে দিন অধরা আমার সাথে করা আচরণগুলো বেশ অন্যরকম লাগে, যা পরিবারে কেউ দেখলে অন্য কিছু ভাবতে পারে। পরে আমি সেখান থেকে বাইরে চলে যাই। বাইরে গিয়ে বাসায় কিছু টুকটাক কাজ করি। এভাবে সারাদিন বাসার কাজ আর ছোট নবাবের সাথে খেলা করেই সেই দিনের মতো দিনটা পার করে দেই। তবে এর মাঝে অধরা কয়েকবার তার কাছে ডাকে, কিন্তু আমি অন্য কাজে বাহানা দেখিয়ে চলে আসি। আর এভাবে দেখতে দেখতে বেশ কয়েকদিন চলে যায়। এখন আমি খুব বেশি প্রয়োজন ছাড়া অধরাপুর কাছে যায় না, তার থেকে নির্দিষ্ট একটা দূরত্ব বজায় রেখে চলি, যেটা অধরা বেশ ভালো করে বুঝতে পারছে। তাই আমি যত তার কাছ থেকে দূরে থাকি অধরা তত আমার কাছে আসতে চায়। এখন কলেজে গেলে আগে চাইতে আরও বেশি নজর রাখে আমার ওপর। আজ কলেজে যাওয়ার জন্য আমি আর অধরা বাসা থেকে বের হই। মাদ্রাসায় এসে হঠাৎ অধরা থেমে যায় আর আমাকে বলে, শুভ্র, তুই ইদানিং আমাকে বেশ এড়িয়ে চলছিস। কোথায় এড়িয়ে চলছি? সবসময় তো আপনার আশেপাশে থাকি। তুই কি ভাবছিস আমি কিছু বুঝি না? আগের মতো তুই আমার সাথে কথা বলিস না। আমি 10টা প্রশ্ন করলে তুই একটা প্রশ্নের উত্তর দিস। আমি তোকে ডাকলে তুই অন্য কাজের বাহানা দিয়ে চলে যাস। এগুলো কেন করছিস আমার সাথে? তোর এমন ব্যবহার যে আমার খুব কষ্ট দেয়। আমি ঠিকমতো খেতে পারি না, ঘুমাতে পারি না। বল, কেন আমার কাছ থেকে দূরে থাকিস তুই এখন? দেখেন আপু, আমি এখন যেটা করছি এটাই ঠিক। এখন আপনি বড় হয়েছেন, আমিও বড় হয়েছি। আপনার সাথে এত মিশে এখন ঠিক না, কারণ এতে মানুষ অন্য কিছু মনে করতে পারে। সেই দিন আপনি আমার রুমে এসে আমার সাথে যা যা করেছেন আপনার ভাই তা সব দেখেছে। একটাবার চিন্তা করেছেন যদি এটা ছোট নবাই থেকে আপনার আম্মু হতো তাহলে উনি কী মনে করতেন? তাই আমি সিদ্ধান্ত নিচ্ছি এখন থেকে সবসময় আপনার কাছ থেকে দূরে সরে থাকবো। আর কিছুদিন পরে আমি এমনিতেও আপনাদের এখান থেকে চলে যাব। তাই শুধু শুধু আমার প্রতি মায়া বাড়িয়ে লাভ নাই, এতে কষ্ট আরও বাড়বে। আমি কথাগুলো বলার সাথে সাথে অধরা কাঁধ থেকে ব্যাগটা ফেলে দিয়ে আমার কাছে এসে আমার শার্টের কলারটা চেপে ধরে। তখন অধরা বলল, যা বলছিস খুব বেশি বলে ফেলেছিস, আর বলিস না। একটা কথা তুই ভালো করে জেনে রাখ, তোকে আমি সারা জীবন আমার চোখের সামনে দেখতে চাই, আর আমি তোকে সারা জীবন আমার চোখের সামনেই রাখবো। তার জন্য আমার যা করতে হয় তাই করব। আজ থেকে যদি আমার কাছ থেকে দূরে থাকিস বা থাকার চেষ্টা করিস, তাহলে ওই দিন তো তোর রুমে গিয়ে গালে কিস করেছি, এবার সবার সামনে তোর ঠোঁটে কিস করব। তখন দেখবি কেমন লাগে। শুভ্র, তুই শুধু আমার, আমি তোকে অন্য কারোর হতে দেব না। আপু আপনি এগুলো কি বলছেন বুঝতে পারছেন? এই কুত্তা হারামি, তোকে না মানা করেছি আমাকে আপু ডাকবে না। এখন থেকে আমাকে নাম ধরে ডাকবে, না তোর খবর আছে বলে দিলাম। এটা সম্ভব না, আমি আপনাকে কখনো নাম ধরে ডাকতে পারবো না। আর আপনি কি শুরু করেছেন? আমি তো আপনার ছোট ভাইয়ের মতো। এখন যেটা করছি এটাই ঠিক, আর আমি কেন তোর সাথে এমন করছি তুই খুব ভালোভাবেই বুঝতে পারছিস। না, আমি কিছুই বুঝতেছি না আর বুঝতেও চাই না। দয়া করে আপনি আমার সাথে এমন করবেন না।
আমি কার সাথে কেমন করব সেটা তোকে বলতে হবে না। আর কেন এমন করছি তুই যদি না বুঝিস সমস্যা নেই, খুব তাড়াতাড়ি তোকে বুঝিয়ে দেব। এখন আর কথা না বলে তাড়াতাড়ি কলেজে চল, নাহলে ক্লাস মিস হয়ে যাবে। তারপর আমি আর কিছু না বলে অধরের সাথে কলেজে চলে আসি। তবে আমার মাথায় শুধু একটাই চিন্তা, অধরের এই আচরণ যদি বাড়ির মানুষ জানতে পারে তাহলে আমার কি অবস্থা হবে। এখন আমার কেন জানি মনে হচ্ছে অধরে মনে হয় আমাকে ভালোবাসে, না হলে আমি অরমের সাথে কথা বলে অধরে কেন রেগে যায়, তার কথা না শুনে আমার সাথে কেন রাগ করে। আর একটু আগে রাস্তার মাঝে দাঁড়িয়ে যে কথাগুলো বললো, এতে তো স্পষ্ট বোঝা যায় আমাকে নিয়ে অধরের মনে কিছু একটা চলছে, যেটা আমার জন্য সামনে একটা বিপদ ডেকে আনবে। কিন্তু অধরের মনে আমাকে নিয়ে যাই চলুক না কেন, তাকে নিয়ে আমার কোনো চিন্তা নাই। ছোট থেকে তাকে আপুর মতো ভেবে আসছি। তাছাড়া তাদের পরিবারের কাছে আমি অনেক ঋণী। ক্ষণিকের একটা মোহে পড়ে তাদের সাথে কখনো বিশ্বাসঘাতকতা করতে পারবো না। তাই আমি যতদিন এখানে আছি অধরের পাগলামিগুলো সহ্য করে নিতে হবে। আজকে কলেজে এসে কারোর সাথে তেমন কথা বলিনি। তারপর একে একে সবগুলো ক্লাস শেষ করে কলেজ ছুটি হয়ে যায়, আর আমি আর অধরাপু মিলে বাসার দিকে যেতে থাকি। রাস্তায় আবার অধরা হাজারটা কথা বলছে আমাকে, আর আমি শুধু চুপচাপ শুনে যাচ্ছি। তখন অধরা আমাকে বলল, এই শুভ্র, তোমাকে আমি এতগুলো কথা বললাম, তুমি এমন চুপ করে আছো কেন? আর এমন দূরে সরে আছো কেন? কাছে আসো। অধরা আমার কথা শুনে আমার কাছে চলে আসে। যে মেয়ে সারা জীবন আমাকে তুই করে বলেছে, একটু ভুল করে মেরে তক্তা বানিয়ে দিত, সে এখন এমনভাবে কথা বলছে যেন আমি তার বয়ফ্রেন্ড বা জামাই লাগি। তখন আমি বললাম, আপু প্লিজ আপনি এমনভাবে কথা বলবেন না, আমার বদহজম হয়। আপনার মুখ থেকে আমি তুই শব্দটা শুনি অভ্যস্ত, তাই আপনার মুখে তুমি ডাকটা শুনে আমার বদহজম হচ্ছে। তার চেয়ে ভালো আপনি আমাকে তুই করেই ডাকেন। যদি তুই নিচে কিছু থাকে তাহলে সেটা বলেই ডাকেন, তারপরে দয়া করে এমন তুমি করে ডাকবেন না। আমার এমন কথা শুনে অধর চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে থাকে, যেন এখনই আমাকে এই চোখ দিয়ে ঘিরে খাবে। অধরার এমনভাবে তাকানো দেখে আমি আবার বললাম, আপু প্লিজ আপনি এমনভাবে তাকাবেন না আমার দিকে। আপনার এমন তাকানো দেখলে আমার ভয় লাগে। তার চেয়ে বরং আপনার যদি মারতে মন চায় তাহলে যদি থাপ্পড় মারেন, কারণ আপনার এমন ভয়ঙ্কর তাকানো চাইতে চর খাওয়া অনেক ভালো। আমার কথা শুনে অধরা বলল, রাস্তায় এত বক বক না করে তাড়াতাড়ি বাসায় চল, আমার শরীরটা কেমন জানি খারাপ লাগছে। অধরের আমার কথা শুনে আমি বেশ অবাক হলাম, কারণ আমার এতগুলো কথা শুনে সে তেমন কোনো রিয়াকশন করো না। বিষয়টা বেশ অবাক করা, তবে এটা আমার জন্য ভালোই হলো। তখন আমি বললাম, আচ্ছা চলুন বাসায় গিয়ে রেস্ট নিলে ঠিক হয়ে যাবেন। অন্যদিকে অধরা মনে মনে বলছে, কি ভাবছিস চান্দু, আমি তোকে কিচ্ছু বলবো না, এমনি এমনি ছেড়ে দিব তোকে? আমি তোকে তুমি করে বললে তোর বদহজম হয়, আমার তাকানো তোর কাছে ভয়ঙ্কর লাগে, তার চাইতেই তোকে থাপ্পড় দেওয়াই ভালো। হাহ, আর আমাকে বারবার আপু বলা, তোকে আজ ছুটাচ্ছি, একবার বাসায় নিয়ে যাই, তারপর তোর ঠোঁটগুলো আজ কামড়ে ছেড়ে ফেলবো, যেগুলো দিয়ে বেশি পটর পটর করিস তুই। আমি যে তোকে ভালোবাসি সেটা আজ বুঝিয়ে দেবো। অধরা কথাগুলো মনে মনে বলছে আর শুভ্রের উপরে রাগে পড়ছে। এদিকে আমি আর অধরা অল্প কিছু সময়ের মাঝে বাসায় চলে আসি। তবে বাকি রাস্তায় অধরা আমার সাথে কোনো কথা বলেনি। এতে আমার কিছু শান্তি লাগছে যে বলে বোঝাতে পারবো না। কিন্তু তাকে দেখে মনে হচ্ছিল সারা রাস্তা অধরা কি যেন মনে মনে ভাবছিল, তবে সেটা জানার আমার কোনো আগ্রহী নেই। আমি আর অধরা যখন গেট দিয়ে বাসার ভিতর যাই তখন আমি বললাম, আপু আপনি রুমে গিয়ে রেস্ট করুন, আর যদি বেশি খারাপ লাগে তাহলে বলবেন, ডাক্তারকে খবর দিয়ে আসবো। এটা বলে যে আমি আমার রুমের দিকে যাচ্ছি তখন পিছন থেকে একটা চিৎকারের আওয়াজ শুনি, আর আমি পিছনে ফিরে দেখি অধরা মাটিতে জ্ঞান হারিয়ে পড়ে গেছে। এটা দেখে তো আমার পাগল হয়ে যাওয়ার অবস্থা। আমি কোনো কিছু না ভেবে এক ধরে অধরার কাছে গিয়ে ওকে কোলে তুলে নিই, আর অধরা আম্মু ধরে আসে অধরার কাছে। তখন আমি অধরাকে কোলে নিয়ে ওর রুমে নিয়ে যাই। তখন অধরার আম্মু মানে বড় আম্মু বলল, শুভ্র, আমার মেয়ের কি হলো? হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল কেন? বড় আম্মু তুমি চিন্তা করো না, রাস্তায় আমাকে বলছিল শরীরটা নাকি একটু খারাপ লাগছে, আর বাসায় এসে এমন হয়ে গেল। তুমি তাড়াতাড়ি ডাক্তারকে কল করো, আর একটু রসুন তেল গরম করে নিয়ে আসো, হাত পায়ে মালিশ করলে হয়তো ভালো হবে। আচ্ছা তুই এখানে থাক, আমি এক্ষুনি ডক্টরকে কল দিচ্ছি আর একটু তেল গরম করে নিয়ে আসছি। কথাটা বলে বড় আম্মু বাইরে চলে যায়, আর এদিকে আমি অধরা মাথার পাশে বসে আছি। তখন আমি মনে মনে চিন্তা করলাম, অধরার মুখে একটুখানি পানি ছিটিয়ে দেখি জ্ঞান ফিরে কিনা। আর ঠিক যখন আমি অধরার পাশ থেকে উঠে পানি আনতে যাব, ঠিক তখন অধরা আমাকে অবাক করে দিয়ে আমার হাত চেপে ধরলো, আর আমি পিছনে তাকিয়ে দেখি অধরা আমার হাত ধরে মিটমিট করে হাসতেছে। তখন আমি বললাম, আপু আপনার জ্ঞান ফিরেছে? আমার কথা শুনে অধরা মুচকি হেসে বলল, আমি আবার জ্ঞান হারাম কখন যে আমার আবার জ্ঞান ফিরবে? তাহলে একটু আগে যেটা ছিল সেইটা কি? আর আপনি এমন করলেন কেন? তোর সাথে আমার কিছু হিসাব আছে, সেই হিসাবটা বরাবর করার জন্যই এই নাটকটা করলাম, যাতে তোকে আমার কাছে পাই।
কারণ বাড়িতে আসলেই তো তুই আমার কাছ থেকে পালিয়ে বেড়াস, তাই যাতে পালাতে না পারিস এই বুদ্ধি করলো। কাজটা একদম ঠিক করেনি। আপনার জন্য বড় আমু কত চিন্তা করছে বুঝতে পারছেন? আর আমার সাথে এইসব করে কোনো লাভ হবে না। আপনি যেটা চাচ্ছেন সেটা কোনোদিনও হবে না। তার চেয়ে বরং ভালো পাগলামি বাদ দেন। আমি গিয়ে বড় আমুকে বলে আসি আপনি সুস্থ হয়ে গেছেন, না হলে আবার বড় আমু ডাক্তার নিয়ে চলে আসবে। কথাটা বলে যে আমি বাইরে যাওয়ার জন্য পা বাড়ালাম, ঠিক তখনই অধরা শোয়া থেকে আমার হাত ধরে এত জোরে টান যায় যে আমি ব্যালেন্স রাখতে না পেরে অধরার বুকের উপর গিয়ে পড়ি। আর আমি অধরার উপর পড়ার সাথে সাথে অধরা আমাকে দু হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে, আমাকে ওর নিচে ফেলে দিয়ে অধরা আমার বুকের উপর চেপে বসে। অধরা এমন কাণ্ড দেখে আমি বললাম, আপু প্লিজ ছাড়েন, এটা একদম ঠিক হচ্ছে না। এখন যদি বড় আম্মু এসে আমাদের এইভাবে দেখে, তাহলে আমার প্রতি যে তাদের বিশ্বাসটা ছিল সেটা এক মুহূর্তে কাচের মতো ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। চুপ করে থাক, আর একটা কথাও তুই বলবি না। আম্মু যদি এখন এসে দেখে, তাহলে তোকে কিছু বলার আগেই আমি বলবো যে আমি তোকে ভালোবাসি, শুধু আজ থেকে না, অনেক আগে থেকে। কিন্তু সেটা তুই বুঝিস না। আমি তোর যত কাছে যেতে চাই, তুই তত আমার কাছ থেকে দূরে চলে যাস। আপু আপনি এসব কি বলছেন? আমাকে ভালোবাসেন মানে? আমি আপনার ছোট ভাইয়ের মতো, এটা কখনো সম্ভব না। আর আমার উপর থেকে সরুন, না হলে বড় আম্মু এসে দেখে ফেলবে। আমার কথা শুনে অধর আমাকে ছাড়বে তো দূরের কথা, ওটা আরো ভালো করে নিজের সাথে আমাকে চেপে ধরলো আর এক হাত দিয়ে আমার মুখ টিপে ধরে রাগে কণ্ঠে বলল, তা আরেকবার যদি আমাকে আপু বলিস, তাহলে এখানে তোকে মেরে তোর মুখ ভেঙে দেব। আর তুই আমার ছোট ভাই না, আজ থেকে তুই আমার ছোট জামাই, মানে জুনিয়র বড়। এটা কোনোদিনও সম্ভব না। আপনাকে আমি সারা জীবন আপু বলে আসি, আর সামনেও তাই বলবো। অন্য কিছু আমার কাছ থেকে আশা করে লাভ নেই। আর আপনি চাইলে আমার সাথে হাজার গুণ ভালো ছেলের সাথে প্রেম করতে পারেন। প্লিজ আমাকে মাফ করে দেন। আমি জানি, আমি চাইলে অন্য যে কোনো ছেলের সাথে প্রেম করতে পারি, কিন্তু আমার অন্য কাউকে চাই না, তোকেই চাই আমার। আর আমি যেহেতু বলেছি তোকেই আমার চাই, তাহলে দুনিয়ার কারোর শক্তি নাই তোকে আমার কাছ থেকে কেড়ে নেওয়া। এখন বল, তুই কি আমাকে আপোষে ভালোবাসবি, নাকি আমি অন্য ব্যবস্থা করব? আপু আপনি যা খুশি করেন, যেটা কখনো হওয়ার না সেটা কোনোদিনও হবে না। এসব পাগলামি বাদ দেন আর সরুন আমার ওপর থেকে। আমার কথা শুনে অদরার একটা বেড়ে যায় আর রাগে কণ্ঠে বলল, শুভ্র, আমি তোর মুখে আপু ডাক শুনতে চাচ্ছি না, আমার নাম ধরে ডাকতে বলছি। কোনোদিনও সম্ভব না, অযথা বলে লাভ নেই। দয়া করে সরুন আপনার আমু আসার আগে। কিভাবে অসম্ভবকে সম্ভব করতে হয় সেটা আমার জানা আছে। তখন রাস্তায় কি বলছিলি, আমার তাকানো তোর কাছে ভয়ঙ্কর লাগে? এখন দেখ তোর কি অবস্থা করি। তোর মুখ দিয়ে আর কোনো দিন আপু ডাক আসবে না। কথাটা বলেই অদরা নিজের পুরো শরীর আমার শরীরের সাথে মিশিয়ে দেয় আর আমাকে কিছু বলার মতো সুযোগ না দিয়ে আমার মাথার চুল খামচে ধরে, আমার ঠোঁটের সাথে নিজের ঠোঁট দুটো ঠেসে ধরে। জীবনের প্রথম কোনো মেয়ের এতটা কাছে চলে আসে, তার ওপর আমার ঠোঁটের উপর অধরা অত্যাচার শুরু করে দিয়েছে। জানি না কতক্ষণ বেঁচে থাকি। এদিকে অধরা আমার মাথা নিজের সমস্ত শক্তি দিয়ে চেপে ধরে আছে যাতে নড়তে না পারে, আর ঠোঁটের মাঝে পাগলের মতো কিস করতে থাকে। কিস করার এক পর্যায়ে অধরা আমার ঠোঁটে একটার পর একটা কামড় দিতে থাকে, আর কামড়গুলো বেশ জোরে দিচ্ছিল। মনে হচ্ছে ঠোঁটগুলো ছিঁড়ে ফেলবে। একটু পরে কামড় দেওয়া বন্ধ করে আমাকে বলল, আর কোনোদিন আমাকে আপু বলে ডাকবে জান পাখি? এগুলো একদম ঠিক হচ্ছে না, প্লিজ আমাকে ছাড়েন আপু। এবার আমি ইচ্ছে করে আপু বলি নাই, মুখ ফুসকে বেরিয়ে গেছে। কুত্তা, তুই আবার আপু ডাকছিস? আজকে তো ছিঁড়েই ফেলবো, দাঁড়া। কথাটা বলে অদর আমার ঠোঁটের উপর হামলে পড়ে। প্রথমে কিছুক্ষণ বেশ রোমান্টিকভাবে ঠোঁটে কিস করে, কিন্তু পরে পাগলের মতো ঠোঁটে আক্রমণ শুরু করে। তবে এই মেয়ের গায়ে যে এত শক্তি তা আমি কোনোদিনও কল্পনা করতে পারি নাই। অদর আমার ঠোঁটের সাথে নিজের ঠোঁট এক করেছে তো করছে, যা ছাড়ার আর নামই নাই। আমার মনে হচ্ছে এখনই মনে হয় নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যাব। আমি মনে মনে চুমু খেয়ে মরার প্রস্তুতি নিচ্ছি। ঠিক তখনই বাইরে থেকে বড় আমার গলার আওয়াজ ভেসে আসে, আর এটা শুনে অদর আমার ঠোঁটে জোরে একটা কামড় দিয়ে আমাকে ছেড়ে দেয়। আমি তাড়াতাড়ি উঠে একটু দূরে গিয়ে দাঁড়াতেই বড় আমার রুমে আসে। বড় আমার রুমে এসে আমাকে দেখে অবাক হয়ে বলল, অধরা মা, তোর কি হয়েছিল? তুই হঠাৎ অজ্ঞান হয়ে গেলি কেন? আম্মু তেমন কিছু হয়নি, হঠাৎ মাথাটা ঘুরে গিয়েছিল, তাই এমন হয়েছে। আচ্ছা, তুই রেস্ট কর, আমি ডক্টরকে কল করছি, একটু পরেই চলে আসবে। না আম্মু, ডাক্তার আসা লাগবে না, আমি এখন সুস্থ আছি। শুধু শুধু ডাক্তার দেখে ঝামেলা করার দরকার নেই। না, ডাক্তার একবার আসুক, এসে তোকে দেখে যাক। আমি বললাম না ডাক্তার আসা লাগবে না? তাহলে এক কথা বারবার কেন বলো? প্রয়োজন হলে পরে আমি নিজে ডাক্তারের কাছে যাব। অতরা রাগ দেখে বড় আম্মু একটু চুপ হয়ে যায়, কারণ বাড়ির সবাই জানে অতরা রাগটা একটু বেশি। ওর কথার বিরুদ্ধে গেলেই অতরা রেগে যায়। অতরা যখন কথা বলছিল তখন হঠাৎ বড় আম্মু আমার দিকে খেয়াল করে, আর আমার অবস্থা থেকে বড় আম্মু বলে উঠল, কি রে শুভ্র,
তোর ঠোঁট এমন ফুলে গেছে কেন? মাথার চুল এমন এলোমেলো হয়ে আছে, মনে হচ্ছে কারোর সাথে যুদ্ধ করে আসলি। বড় আমার কথা শুনে এবার আমার সত্যি সত্যি ভয়ে গলা শুকিয়ে গেছে। তাকে কি বলবো বুঝতে পারছি না। আর যদি বড় আমি এখন সত্যিটা বুঝতে পারে তাহলে কি হবে সেটা চিন্তার বাইরে। আমি একটু ভয়ে ভয়ে অদরের দিকে তাকিয়ে দেখি রাক্ষসীটা আমার এমন অবস্থা দেখে মিটমিট করে হাসতেছে। এটা দেখে রাগে আমার গা চলে যাচ্ছে। তখন আমি বললাম, বড় আম্মু তুমি তো জানো আমার কয়েকদিন ধরে অ্যালার্জি সমস্যা হচ্ছে। এখনও মনে হচ্ছে তার জন্য ঠোঁট ফুলে গেছে আর মাথা চুলকানোর কারণে চুলগুলি এলোমেলো হয়ে গেছে। কিন্তু তোর ঠোঁট দেখে তো মনে হয় না এটা অ্যালার্জির কারণে ফুলে গেছে। কামড় পড়লে যেমন ঠোঁট ফুলে যায়, তোর ঠোঁটও ঠিক তেমন ফুলে গেছে। বড় আম্মুর কথা শুনে আমি মাথা নিচু করে চুপ করে থাকি। আসলে এই মুহূর্তে আমার বলার মতো কথা খুঁজে পাচ্ছি না। তখন পাশ থেকে অধরা বলল, আম্মু তুমি দেখেছো অ্যালার্জির কারণে শুভ্রের ঠোঁট ফুলে গেছে? তারপর উপর তুমি তাকে হাজারটা প্রশ্ন করছো, পরেও তো তুমি এগুলো জিজ্ঞেস করতে পারো না কি? বুঝি না তোদের দুজনের কি হয়েছে। কালকে তোরা দুজনে মিলে ডাক্তারের কাছে যাবি, নাহলে বাড়িতে তোদের খাবার বন্ধ। অসুস্থতা নিয়ে বাসায় বসে থাকবে আর বাড়ির মানুষকে টেনশন দিবে, আবার কিছু বলতে গেলে উল্টো রাগ দেখাবে। তোদের জ্বালায় আমি আর বাঁচি না। কথাটা বলে বড় আম্মুর রুম থেকে চলে গেল। আমিও যখন বড় আম্মুর পিছু পিছু রুম থেকে বেরোতে যাচ্ছি ঠিক তখনই অধরা বলে উঠল। এই শুভ্র তারা। অধরার কথা শুনে আমি একবার বেরোতে গিয়ে থেমে যাই, কিন্তু পিছনে না তাকিয়ে আবার যখন বাইর হতে যাব তখন অধরা আবার বলে উঠল, শুভ্র তুই কি আমার কাছে আসবি নাকি আমি উঠে গিয়ে তোকে ধরে আনবো? আর আমি যদি তোর কাছে যাই তাহলে কিন্তু সেটা তোর জন্য মোটেও ভালো হবে না। তার চেয়ে ভালো তুই নিজে আমার কাছে আয়। অধরার কথা শুনে জায়গার মাঝে যেন আমার পা আটকে যায়, কারণ আমি জানি এই মেয়েকে দিয়ে কোনো বিশ্বাস নেই। এখন যদি ওর কথা অমান্য করে আমি চলে যাই তাহলে আবার গিয়ে সবার সামনে উল্টাপাল্টা কিছু করে ফেলবে। এখন কোনো উপায় না পেয়ে এক প্রকার বাধ্য হয়ে অধরার সামনে গিয়ে একটু দূরে দাঁড়িয়ে বললাম, বলুন কি বলবেন? এত দূরে দাঁড়িয়ে আছো কেন? আমার সামনে এসে বসো। না আমি এখানে ঠিক আছি, বলুন কি বলবেন? আমার কথা শুনে অধরা বসা থেকে একটু উঁচে এসে এক টান মেরে তার সামনে বসিয়ে দেয় আর একটু গম্ভীর সুরে বলল, তোমাকে ভালো করে কিছু বললে কানে যায় না। এরপর থেকে যেন আমার এক কথা দুইবার বলতে না হয়, তাহলে কিন্তু ভালো হবে না, বলে দিলাম। সেটা পরে দেখা যাবে, এখন কেন রেখেছেন সেটা বলুন। যদি কোনো কাজ থাকে বলুন, করে দিচ্ছি, না হলে আমি গেলাম। আমার কথার কোনো জবাব না দিয়ে অধরা তার কোমল হাত দিয়ে আমার ঠোঁটগুলোতে স্পর্শ করে আর অধরা হাতের ছোঁয়া পাওয়ার সাথে সাথে আমার ঠোঁটের ব্যথায় ওহ করে উঠি। আসলে অধরা আমার ঠোঁটগুলোতে এমনভাবে কামড় দিয়েছে যে এখন ব্যথায় ঠিকমতো কথা বলতে পারছি না। তার উপর অধরা আমার ঠোঁটে হাত দেওয়াতে মনে হয় ব্যথা আরও বেড়ে গেছে। তখন অধরা বলল, শুভ্র আমি সত্যি খুব খুব সরি তোমার কাছে। আসলে আমি বুঝতে পারিনি তোমার ঠোঁটের এমন অবস্থা হয়ে যাবে। আর আমারই বা কি দোষ বলো? তোমার ঠোঁটগুলোর মাঝে কি এমন নেশা মেশানো আছে নিজেও জানি না। তোমার ঠোঁটের সাথে আমার ঠোঁটগুলো মেশাতেই আমি এক প্রকার পাগল হয়ে যাই। তাই তো আমি নিজেও জানি না তখন কি করে তোমার ঠোঁটের এমন অবস্থা করে ফেলেছি। প্লিজ আমার কলিজা না ভালো, আমাকে মাফ করে দাও, আর কখনো এমন করবো না। আমি অধর কথাগুলো শুনে জবাব দিলাম না। আসলে তাকে বলার মতো কোনো কথা আমার কাছে নাই, আর আমি বললেও সে আমার কথা শুনবে না। তখন আমি অধরাকে কিছু না বলে তার চোখের দিকে একবার তাকিয়ে যে তার সামনে থেকে উঠে যাচ্ছি, ঠিক তখনই অধরা আমার হাত ধরে ফেলে। আর আমি কিছু বলার আগেই আমাকে তার কাছে টেনে নিয়ে আমার ঠোঁটগুলো তার ঠোঁটের সাথে মিশিয়ে দেয়। অধরা এক হাত দিয়ে আমার মাথার পিছনে ধরে আর অন্য হাত দিয়ে আমার শার্টসহ বুকটা খামচে ধরে। আমি প্রথমে তার কাছ থেকে ছোটার জন্য একটু নড়াচড়া করলে অধরা আমার ঠোঁটে হালকা কামড়ে ধরে, আর আমি তার চোখের দিকে তাকাতেই অধরার চোখে ইশারা করে না নড়ার জন্য। তাই আমি ওর কামড়ে ভয়ে তাকে বাধা দিইনি। এরপর অধরা নিজের ইচ্ছে মতো করে ফিল্মি স্টাইলে অনেকক্ষণ ধরে নিজের স্বাদ মিটিয়ে নেয়, তবে কোনো কামড় দেয়নি। কিছুক্ষণ পর আমাকে ছেড়ে দিয়ে দুজনে বসে বসে হাঁপাতে থাকি আর বড় বড় নিঃশ্বাস নিতে থাকি। তখন অধরা মুচকি এসে বলল, আমি তোমার ঠোঁটের 12টা বাজিয়েছিলাম, আবার আমি এখন এর চিকিৎসা করে দিলাম। এরপর থেকে যদি আমার কথা অমান্য করো তাহলে প্রথমে তোমার ঠোঁটের উপর অত্যাচার করব, পরে আমি আবার এখনকার মতো চিকিৎসা করব। এতে দুবারই আমার লাভ হবে। সো সাবধান মিস্টার শুভ্র। আর আমি যদি কোনো অন্যায় না করি তাহলে আমার সাথে এমন করবেন না তো? সেটা আমি ভেবে দেখব, তবে তুমি অন্যায় করলে আমারই লাভ হবে। আজকের মতো তোমাকে শাস্তি দিতে পারবো। আমি আর সেখানে না দাঁড়িয়ে থেকে সোজা আমার রুমে চলে আসি আর রুমে এসে দরজা বন্ধ করে দিয়ে বিছানা বসে ভাবতে থাকি, এটা আমার সাথে কি হচ্ছে? আমি কোন বিপদের মাঝে পড়লাম? এখন থেকে আমার আরও সাবধানে চলতে হবে, যাতে আমার ভুলের অজুহাত নিয়ে অদূর আমার কাছে আসতে না পারে। না হলে আবার কোনো একদিন নিজের অজান্তে নিজের অতীত আর বর্তমান ভুলে গিয়ে
অধরাটাকে সাড়া দিয়ে বসি। আমি এসব চিন্তা করতে করতে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ি। এখন দিন যতই যাচ্ছে অধরার আমার প্রতি অধিকার দেখানোটা ততই বাড়ছে, আর আমি যতটুকু সম্ভব অধরার কাছ থেকে পালিয়ে বেড়ানোর চেষ্টা করি, কিন্তু মাঝে মাঝে সেটা আর হয়ে ওঠে না। কোনো না কোনোভাবে অধরা আমাকে ধরেই ফেলে, আর একই বাড়িতে থেকে কতক্ষণ আর একজনের থেকে পালিয়ে বেড়ানো যায়। আর এদিকে কলেজে ইদানিং তৈরি হয়েছে নতুন আরেক ঝামেলা, কারণ অধরাপুর বান্ধবী অন্তরাপুর হাব ভাব খুব একটা ভালো লাগছে না। প্রয়োজন ছাড়া দিনে 10 বার কল দেয়, কলেজে গেলে ইচ্ছে করে গায়ে পড়ে কথা বলতে আসে। যদি তাকে এড়িয়ে চলি তাহলে বিভিন্নভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করে। এদিকে অন্তরাপুর বিষয়টা আমার কাছে যেমন বিরক্তির কারণ হয়ে আছে, যেটা আমি মুখে বলতে পারছি না। অন্যদিকে অধরাও অন্তরার বিষয়টা নিয়ে দিনকে দিন বেশ রেগে যাচ্ছে। এখন শুধু ভয় কোন দিন জানি অধরার এই ভয়ঙ্কর রাগের সামনে আমার না হয় অন্তরাপুর পড়তে হয়, সেটাই ভাবছি। আজকে কলেজে এসে আমি আমার বন্ধুদের সাথে মাঠে বসে গল্প করছি, এমন সময় পিছন থেকে অন্তরাপু এসে আমাকে বলল, শুভ্র, কেমন আছো? এই তো আপু, ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তা আমার সাথে একটু আসো তো, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা আপু? এখানেই বলেন, সমস্যা নাই, ওরা সময় আমার বেস্ট ফ্রেন্ড। সব কথা সবার সামনে বলা যায় না, তুমি আসো আমার সাথে, কথাটা খুব জরুরি। ঠিক আছে চলেন। তারপর আমি অন্তরাপুর পিছু পিছু যেতে থাকি, আর অন্তরাপু আমাকে নিয়ে আমাদের কলেজের পাশে একটা বাগান আছে সেটার কাছে চলে যায়। এখন আমার মনে মনে ভয় হতে থাকে, এই কথা যদি অন্তরাপু জানতে পারে যে আমি অন্তরাপুর সাথে বাগানে আসছি, তাহলে আমাকে খুন করতে হয়তো দ্বিতীয়বার আর ভাববে না। তাই আমি শুধু বারবার এদিক ওদিক তাকিয়ে দেখছিলাম অন্তরা আবার এদিকে আসে নাকি। আমার এরকম এদিক ওদিক তাকানো দেখে অন্তরা বলল, শুভ্র, তুমি অধরার ভয়ে এমন করছো নাকি যে অধরা এসে আমাদের দেখে নেবে? আসলে আপু আপনি তো জানেন আমার কোনো মেয়ের সাথে কথা বলা বা কোথাও যাওয়া অধরা আপু একদম পছন্দ করে না, তাই একটু ভয় লাগছে। তুমি চিন্তা করো না, আমি তোমার কাছে আসি সময় দেখেছি অধরা ক্লাসে বসে কি যেন নোট করছে। আমি যে তোমার কাছে আসছি অধরা বুঝতে পারবে না। আচ্ছা আপু, আপনি কি বলবেন তাড়াতাড়ি বলেন, একটু পরে আবার আমার ক্লাস শুরু হবে। শুভ্র, আমি যে সব সময় তোমার আশেপাশে থাকি সেটা কি তুমি বোঝো? আপনার কথাটা ঠিক বুঝতে পারলাম না, যা বলার বুঝিয়ে বলুন। শুভ্র, তোমাকে যেদিন প্রথম দেখি সেদিন থেকে তোমাকে আমার ভালো লাগে। তারপর অধরার আমার বান্ধবী হওয়ায় তোমার সাথে প্রায় টুকটাক কথা হতো। তখন তোমার কথা বলা, মায়াবী চোখের চাওয়া সবকিছু যেন আমার রাতের ঘুম কেড়ে নিচ্ছে। সত্যি কথা বলতে তোমাকে নিয়ে আমার ভাবতে খুব ভালো লাগে, তোমার সাথে কথা বলতে আমার ভালো লাগে। তার জন্য ইচ্ছে করে তোমাকে বারবার কল দিই। শুভ্র, আমি তোমার পাশে সবসময় থাকতে চাই, আমাকে কি সেই সুযোগটা দিবে? অন্তরাপুর কথা শুনে বুঝতে পারলাম উনি আসলে কি বলতে চাইছেন, তবুও বুঝেও না বোঝার মতো করে বললাম, আপু আপনি কি বলতে চাইছেন সরাসরি বলেন, আপনার এরকম রহস্যময় কথা আমি বুঝতে পারছি না। শুভ্র, আমি জানি না তুমি কি সত্যি আমার কথা বুঝতে পারছো না, নাকি বুঝেও না বোঝার অভিনয় করছো। তবে তুমি যাই করো, আমি আজ আমার মনের কথাটা তোমাকে বলবো। শুভ্র, আমি তোমার একাকিত্ব জীবনের অংশীদার হতে চাই। আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি, তাই তো বলবি অন্তরা। অন্তরাপু তার কথাটা শেষ করার আগেই কোথা থেকে যেন অধরা আপু আমাদের পিছিয়ে এসে কথাটা বলে ওঠে, আর অধরা গলা যাওয়া শুনে আমি আর অন্তরাপু দুজনে অনেকটা ভয় পাই। আমি যখন অধরার দিকে তাকাই তখন ভয়টা আরো বেড়ে যায়, কারণ অধরার ফর্সা সুন্দর মুখটা রাগে লাল হয়ে গেছে আর চোখগুলো রক্তিম বর্ণ ধারণ করে আছে। অধরা আমার কাছে এসে বলল, তুই ক্লাস রেখে এখানে এসে কি করছিস? তখন পাশে থেকে অন্তরাপু বলল, অধরা, শুভ্রকে কিছু বলিস না, ওকে আমি এখানে নিয়ে এসেছি। অন্তরা, তোকে আমি আগেই মানা করেছিলাম তুই যেন শুভ্রের আশেপাশে না আসিস, তাহলে আজ এটা কেন করলি? অথচ তুই হয়তো এতদিন বুঝতে পারছিস আমি কেন শুভর সাথে এমন করি। আর একজন মানুষকে তো আর ভালোবাসা কোনো অন্যায় না, তাহলে শুভ্রকে আমি ভালোবাসতে পারবো না কেন? আমি শুভ্রকে ভালোবাসি, আর এই কথাটা বলার জন্য এখানে নিয়ে আসছি। তুই প্লিজ আমাদের মাথায় নাক গলাস না। অন্তরার কথা শুনে আমার বুকের ভিতর ধরপড় করতে শুরু করলো, কারণ একে তো অন্তরার আগে লাল হয়ে আছে, কখন কি করে বসে তার কোনো ঠিকই নেই। এর মাঝে অন্তরা যে কথা বললো খোদাই জানে অধরা এখন কি করে। অন্যদিকে অন্তরার কথা শুনে অধরা পায়ের রক্ত মাথায় উঠে যায়, যেখানে অধরা শুভ্রকে কোনো মেয়ে ভালোবাসে তো দূরের কথা, চোখ তুলে তাকালেও ওই মেয়ের খবর করে ছেড়ে দেয়। সেখানে অন্তরা বলছে শুভ্রকে ভালোবাসে, আবার বলছে তাদের মাঝে নাক না গলাতে। তখন অধরা নিজের রাগটাকে একটু কন্ট্রোল করে বলল, তোদের প্রেমের মাঝে আমার নাক গলানোর কোনো দরকার নেই, কিন্তু তুই আমার একটা প্রশ্নের উত্তর দে, তাহলেই আমি তোদের মাঝখান থেকে চলে যাব। বল, কি কথা বলবি? আচ্ছা ধর, একজনকে তুই অনেক দিন ধরে ভালোবাসে আসতেছিস, তাকে নিজের করে পেতে অনেক কষ্ট করেছিস, প্রতিটা মুহূর্ত তার পেছনে ছায়ার মতো পড়ে আছিস, তাকে ছাড়া তুই জীবনে অন্য কিছুই ভাবতে পারিস না। আর তোর সেই ভালোবাসার মানুষটাকে যদি কেউ কেড়ে নিতে চায়, তাহলে তুই কি করবি?
অধরার কথা শুনে আমার মনের ভিতরে একটা ভয় কাজ করতে থাকে, মনে হচ্ছে বড় কোনো বিপদ আসতেছে। আর অধরা ভাই কেন অন্তরাকে এমন প্রশ্ন করলো, মাথায় কিছুই আসে না। আমি যখন এইসব চিন্তায় ব্যস্ত তখন অন্তরা বলল, আমি যাকে এমন ভালোবাসবো তাকে যদি কেউ আমার কাছ থেকে কেড়ে যায় তাহলে তাকে আমি খুন করব। অন্তরা এই কথাটা বলে যে কত বড় ভুল করেছে সেটাও নিজেও জানে না। আর অধরা মনে মনে এইটাই যাচ্ছিল যে অন্তরা এমন কিছু বলুক। তখন অধরা একটা রহস্যময় হাসি দিয়ে বলল, সেই মেয়েটা যদি তোর বেস্ট ফ্রেন্ড হয় তাহলে তুই কি করবি? বেস্ট হয়েছে তো কি হয়েছে, ভালোবাসার জন্য নিজের আপন বোনকেও ছাড় দিব না, সেখানে বেস্ট ফ্রেন্ড তো অনেক দূরের কথা। এই কথাটা বলার সাথে সাথেই অধরা সোজা গিয়ে অন্তরার মুখ খুব শক্ত করে চেপে ধরে আর আগে গড়গড় করতে করতে বলল, কুত্তার বাচ্চা, তাহলে তোর সাহস কি করে হলো শুভ্রকে ভালোবাসার কথা বলার? তোকে আমি 1000 বার নিষেধ করেছি শুভ্রের কাছে না আসতে, আর তুই আমার চোখ ফাঁকি দিয়ে আমার ভালোবাসাকে তুই নিজের করে নিচ্ছিস। আর তুই ভাবলি কেমন করে আমি তা হতে দিব? অধরা যখন অন্তরাকে খুব শক্ত করে মুখ চেপে ধরে তখন আমি গিয়ে সারানোর জন্য চেষ্টা করতে থাকি, কিন্তু অধরা অন্তরাকে এমনভাবে ধরেছে যে আমি কোনো মতেই তাকে সরাতে পারছি না। তখন অন্তরা বলল, অধরা আমাকে ছাড়, আমি ব্যথা পাচ্ছি। কেন তুই আমাকে মারছিস? ছাড় আমাকে, প্লিজ ছাড়। কেন? একটু আগে তুই না বললি তাকে তুই খুন করবি? তাহলে এখন কেন তোকে ছাড়তে বলছিস? তোকে তো আজকে সারা জীবনের ভালোবাসার স্বাদ মিটিয়ে দেব। এতদিন শুধু আমার ভালোবাসাটা দেখেছিস, আজকে একটু রাগটাও দেখে যা। কথাটা বলি অধরা অন্তরাকে একের পর এক থাপ্পড় মারতে থাকে আর চিৎকার করে বলতে থাকে, তোর সাহস কি করে হয় আমার শুভ্রের দিকে চোখ তুলে তাকানোর? যাকে সেই ছোটবেলার থেকে মনে মনে ভালোবেসে আসছি, তোর সাহস কি করে হয় তুই ওকে ভালোবাসার কথা বলার? যাকে নিয়ে আমি ঘর বাঁধা স্বপ্ন দেখি প্রতি রাতে, তোর সাহস কি করে হয় আমার সেই স্বপ্নগুলোকে ভেঙে দেওয়ার? এদিকে বারবার চেষ্টা করেও অধরাকে থামাতে পারছি না, কাছে গেলে আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। আর এদিকে সারা কলেজ ছড়িয়ে পড়েছে যে অধরা অন্তরাকে মারছে। তখন কয়েকজন টিচার আর ম্যাডাম সহ অনেক ছাত্রছাত্রী এখানে এসে জমা হয়ে যায়। আর তখন ম্যাডাম নিজে গিয়ে অধরার হাত থেকে অন্তরাকে রক্ষা করে। তবে ম্যাডামরা যতক্ষণে অন্তরাকে উদ্ধার করে অধরার হাত থেকে, ততক্ষণ অধরা অন্তরাকে মেরে নাকমুখ ফাটিয়ে ফেলে, নাকমুখ দিয়ে রক্ত পড়তে থাকে। তারপর অন্তরাকে ডাক্তারের কাছে নিয়ে চিকিৎসা করে আনা হয় আর আমাকে সহ অধরার অন্তরাকে প্রিন্সিপাল স্যারের রুমে ডাকা হয়। অন্যদিকে অন্তরার পরিবার খবর পেয়ে কলেজে চলে আসে। আর এদিকে প্রিন্সিপাল স্যার নিজে অধরা আব্বুকে কল দিয়ে কলেজে আসতে বলে। অধরা আব্বু যেহেতু এখানকার বেশ সুনামধন্য চেয়ারম্যান, তাই এখানে একটা আলাদা নাম ডাক আছে। যদি ছোটোখাটো কোনো বিষয় হতো তাহলে স্যার অধরা আব্বুকে কখনোই ডাকতেন না, কিন্তু অধরা অন্তরাকে এমনভাবে মেরেছে যে যা বলার মতো না, তাই তাকে বাধ্য হয়ে ওনাকে আসতে বলতে হয়। না হলে অন্তরা পরিবার নাকি অধরার বিরুদ্ধে মামলা করবে। আর কিছুক্ষণ পরেই অধরার আব্বু সহ সবাই গিয়ে প্রিন্সিপাল স্যারের রুমে গিয়ে সবাই এক হয়। তখন প্রিন্সিপাল স্যার অধরাকে জিজ্ঞেস করে কেন অন্তরাকে মেরেছে। তখন অধরা বলল, আমার বারবার নিষেধ করার পরেও আমার কথা অমান্য করে ও শুভ্রকে প্রপোজ করেছে, তাই ওকে মেরেছি। অধরা এমনভাবে কথাগুলো বলল যে ওকে থেকে মনে হচ্ছে না অধরা প্রিন্সিপাল স্যার ও তার আব্বুর সামনে দাঁড়িয়ে কথা বলছে। তখন প্রিন্সিপাল স্যার বলল, আমি কখনো প্রেম ভালোবাসাকে সাপোর্ট করি না, তবুও বলছি কাউকে ভালো লাগার বা ভালোবাসার অধিকার সবার আছে। যে কেউ তার ভালোবাসার কথা অন্যকে বলতে পারে, এটা কোনো অন্যায় না, কিন্তু তুমি যেটা করেছো সেটা অন্যায়। সাধারণত একটা বিষয় নিয়ে তোমার এভাবে অন্তরাকে মারাটা একদম ঠিক হয়নি। তোমার কারণে আজকে তোমার আব্বু কলেজে আসতে হয়েছে। তোমার কাছ থেকে আমরা কেউ এমনটা আশা করিনি অধরা। এখন আমি চাচ্ছি তুমি সবার সামনে অন্তরা ও তার পরিবারের কাছে ক্ষমা চেয়ে নাও। স্যার, আমি কেন ক্ষমা চাইব? আমি তো কোনো ভুল করিনি। অধরার কথা শুনে সবাই অবাক হয়ে যায়। একটা মানুষকে মারতে মারতে আধা মরা করেও কি করে বলে যে সে কোনো ভুল করেনি। তখন প্রিন্সিপাল স্যার বলল, অধরা, তুমি একটা মেয়েকে সবার সামনে বিনা কারণে জঘন্যভাবে মারছো, তারপরেও এখন তুমি বলছো যে তুমি কোনো অন্যায় করনি। এটা কিন্তু তোমার সবার সামনে বেয়াদবি করা হচ্ছে। আমি চাই তুমি মাপ চেয়ে সমস্যাটা এখানেই সমাধান করো, না হলে তোমার বিরুদ্ধে অ্যাকশন নিতে আমি বাধ্য হব, কারণ কলেজের নিয়ম সবার জন্য সমান। স্যার, আপনি বললেন না সবার ভালোবাসার অধিকার আছে, তাহলে সবার যদি ভালোবাসার অধিকার থাকে তাহলে সবার তার ভালোবাসাকে রক্ষা করারও অধিকার আছে। আর আমি সেটাই করেছি। কেউ যদি আমার শুভ্রর দিকে চোখ তুলে তাকায় আমি তার চোখ তুলে নেব। ভালোবাসার কথা বলবে সেটা অনেক দূরের কথা। আর এর জন্য আমি কারোর কাছে মাফ চাইতে পারবো না। এতে আপনি যা করার করতে পারেন।
অধরার কথা শুনে প্রিন্সিপাল স্যার সহ সবাই অবাক হয়ে যায়। আর আমি মনে মনে বলতে থাকি, আজ অধরার জন্য সারা কলেজ সহ বড় আব্বুর কাছে ছোট হয়ে গেলাম। কারণ এখন অধরা আব্বু মনে করবে আমি মনে হয় অধরার সাথে প্রেম করেছি। কিন্তু তখন প্রিন্সিপাল স্যার বলল, চেয়ারম্যানের সামনে এবার আপনি আপনার মেয়েকে একটু বোঝান, না হলে সমস্যাটা আরও বড় হয়ে যাবে আর কলেজের নাম খারাপ হবে। এতক্ষণ ধরে অধরা আব্বু চুপচাপ সবার কথা শুনছিল। এখন প্রিন্সিপাল স্যারের কথা শুনে অধরা আব্বু বলল, আসলে আমার মেয়ে আজ যে অন্যায়টা করেছে তার জন্য আমি আপনাদের কাছে খুবই লজ্জিত। আমি আমার মেয়ের হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি, দয়া করে আপনারা মাফ করে দেন। আসলে অধরা আব্বু চেয়ারম্যান ও ভালো মানুষ হিসেবে সবার কাছে বেশ পরিচিত। সবসময় মানুষের জন্য নিজেকে উজাড় করে দেয়। তার এমনভাবে মাপ চাওয়া দেখে অন্তরার পরিবারও খুব খুশি হয়ে সব কিছু ভুলে যায়। তখন অধরার আব্বু অন্তরার কাছে গিয়ে বলল, মামনি, আমি তোমার বাবার বয়সী হয়ে তোমার কাছে মাপ চাইছি। আমার মেয়েকে তুমি মাফ করে দাও, সে আর কখনো এমন করবে না। অধরার আব্বুর কথা শুনে অন্তরা মাথা নিচু করে চুপ করে থাকে। তখন তিনি আবার বললেন, শুভ্র, আর তুমি কি দুজন দুজনকে ভালোবাসো? আমি শুভ্রকে ভালোবাসি। শুভ্র আমাকে ভালোবাসে কিনা জানি না। আচ্ছা, তোমাদের বিষয়টা নিয়ে আমি তোমার পরিবারের সাথে কথা বলবো। অধরার আব্বুর কথা শুনে অন্তরার মুখে যেন চাঁদের হাসি ফুটে ওঠে। অন্তরা তখন লজ্জা মিশ্রিত চোখে শুভ্রের দিকে তাকিয়ে বলল, আঙ্কেল, আপনারা যা ভালো মনে করেন। এদিকে অধরা আব্বুর কথা শুনে আমার মাথা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে থাকে। সারা জীবন শুনে আসলাম বিয়ের কথা বাড়িতে হয়, কিন্তু জীবনে প্রথম দেখলাম বিয়ের কথা কলেজেও হয়, তাও আবার নিজের বিয়ের কথা। আমি আর চোখে অধরার দিকে তাকিয়ে দেখি অধরার কি অবস্থা। আর অধরার দিকে তাকিয়ে আমার ভিতরে ভয় লেগে যায়, কারণ অধরা ওর আব্বুর কথা শুনে রাগে লাল হয়ে গেছে। চোখগুলো আগুনের মতো হয়ে গেছে, মনে হচ্ছে এখন চোখ দিয়ে আগুন বেরিয়ে আসবে। এখন যদি অধরার সামনে ওর আব্বু না থাকতো, তাহলে যে অধরা এখন কি করতো তা সে নিজেও জানে না। আর তাই নিজের রাগটা কন্ট্রোল করার জন্য নিজের ওড়নাটাকে শক্ত করে চেপে ধরে আছে আর বারবার আমার দিকে তাকিয়ে দেখছে, হয়তো আমি কি করি সেটা দেখার জন্য। তারপর অধরার আব্বু প্রিন্সিপাল স্যারের সাথে আর অন্তরার পরিবারের সাথে আরও কিছু কথাবার্তা বলে বাইরে চলে যান। আর যাওয়ার সময় আমাকে আর অন্তরাকে বলে যান যে আমাদের সাথে নাকি বাড়িতে কথা বলবে। এখন আমার কেন জানি মনে হচ্ছে এইবার সত্যি আমি পৃথিবীতে একা হয়ে যাব। কারণ এত বড় একটা ঘটনা হওয়ার পর আমাকে কি তাদের বাড়িতে থাকতে দিবে? কখনোই দিবে না। যদিও এখানে আমার কোনো দোষ নাই, কিন্তু নিজের মেয়ের পক্ষ ছেড়ে কি আমার পক্ষে কথা বলবে? আমি আর কিছু না বলে একা একা প্রিন্সিপাল স্যারের রুম থেকে বেরিয়ে পড়ি। অন্যদিকে অধরা প্রিন্সিপাল স্যারের রুম থেকে বেরিয়ে নিজের বাপের উপর রাগে ফুঁসতে থাকে আর মনে মনে বলতে থাকে, আমি থাকতে আমার ভালোবাসা অন্য কারো হয়ে যাবে, সেটা আমি কখনো হতে দিব না। যেভাবে হোক আমার ভালোবাসার মানুষকে আমার করে নেব। অধরা যখন আনমনে দাঁড়িয়ে রাগের মাথায় এসব চিন্তায় ব্যস্ত, তখনই কোথা থেকে যেন অন্তরা এসে পিছন থেকে বলল, অন্য কারো ভালোবাসার মানুষকে কেড়ে নিয়ে নিজের করে নেওয়ার মজা তো আগে জানতাম না। তাহলে কাজটা আরো অনেক আগেই করতাম। তুই যতই বদরাকি হোস না কেন, তোর বাপটাও অনেক ভালো। না হলে নিজের মেয়ের ভালোবাসাকে আবার অন্য কারো হাতে দিতে রাজি হয় নাকি? শুধু একবার শুভ্রকে নিজের করে নি, তারপর তোকে বোঝাবো আমাকে মারার মজা। অন্তরার কথা শুনে অধরা ইচ্ছে করছে অন্তরাকে এখনই খুন করে ফেলতে, কিন্তু অনেক কষ্ট করে নিজের রাগটাকে কন্ট্রোল করে অধরা বলল, মুখ দিয়ে শুধু ভালোবাসি কথাটা শুধু বলতে চাইছিলি, সেটাও বলতে পারিস না। তার আগেই তোর মুখ আমি ভেঙে দিছি। আর এখন যদি আবার বিয়ে করার চিন্তা করিস, তাহলে বুঝতেই পারছিস তোকে আমি কি করব। এখন আমার সামনে থেকে সর যা, নাহলে তোর এই ভাঙ্গা মুখ আমি আবার কখন ভেঙে ফেলি তার কোনো ঠিক ঠিকানা নেই। তারপর আমার শুভ্রকে বিয়ে করবি তো দূরের কথা, তোকে রাস্তার রিক্সাওয়ালাও বিয়ে করবে না। অধরার কথা শুনে অন্তরা মুখটা চুপসে যায়। তখন অন্তরা বলল, তোর আব্বু যেহেতু কথা দিচ্ছে, তাহলে তুই কিছুই করতে পারবি না। আর কালকে আমি আমার পরিবার থেকে লোক পাঠাবো তোদের বাড়িতে, তোর শুভ্রকে সারা জীবনের জন্য তোর কাছ থেকে আমার কাছে নিয়ে আসতে। জেগে থেকে স্বপ্ন দেখা ভালো না, আর তুই এখন তাই করছিস। একটা কথা মনে রাখিস, তুই শুভ্রর কাছে যাওয়ার আগে আমি ওকে আমার করে নেব। শুভ্রকে জামাই হিসেবে তোর বাবা কখনই মানবে না। আর এখন যেহেতু তোর আব্বু জেনে গেছে তুই শুভ্রকে ভালোবাসিস, তাই তোর বাবা চাইবে শুভ্র তোর জীবন থেকে চলে যাক। আর আমি সেই সুযোগটা নিয়ে শুভ্রকে সারা জীবনের জন্য আমার করে নেব। তুই এ নিয়ে চিন্তা করে আবার রাতের ঘুম হারাম করিস না। এতদিন আমি ভাবতাম কিভাবে আব্বুকে বলবো যে আমি শুভ্রকে ভালোবাসি, কিন্তু আজকে তোর কারণে সেটা জেনে গেছে। এতে অবশ্য আমারই ভালো হয়েছে, নিজে কষ্ট করে বলতে হয়নি। এখন তুই শুধু দেখ
কি করে আমি আমার ভালোবাসা আমার করে নিই। তুই তোর এই ভাঙা মুখটা নিয়ে দাওয়াত খেতে আসিস। যা এখন সামনে থেকে। দেখে নেবো তোকে। কথাটা বলেই অন্তরা হনহন করে সেখান থেকে চলে যায়। আর অধরা তখন মনে মনে শুভ্রকে খুঁজতে থাকে, কিন্তু পুরা কলেজ খুঁজেও শুভ্রকে পায়নি অধরা। তখন মন খারাপ করে বাড়িতে চলে যায়। এদিকে আমি কলেজ থেকে বেরিয়ে সোজা নদীর পাড়ে চলে আসি, আর সেখানে সন্ধ্যা পর্যন্ত একা একা বসে থাকি। এর ভিতর অধরা বেশ কয়েকবার কল দিছে, কিন্তু আমি কল রিসিভ করিনি। আজ নিজেকে সত্যিই খুব একা একা মনে হচ্ছে। এতিম হয়েও এতদিন খুব একটা মা বাবার কথা মনে পড়েনি, কিন্তু আজকে অনেক মনে হচ্ছে। জানি না বাড়িতে গেলে আমার জন্য কি অপেক্ষা করছে। তারা হয়তো ভাববে এতদিন আমি তাদের ঘরে খেয়ে পড়ে তাদের সাথে বেইমানি করেছি, হয়তো আজকে আমাকে তাদের বাসা থেকে বের করে দিবে। এরকম নানান চিন্তা করতে করতে প্রায় রাত হয়ে গেছে। তাই আমি ভাবছি বাড়িতে যাই, যা আছে কপালে তাই হবে। আর আমি বাড়িতে এসে দেখি বাড়ির পরিবেশটা শান্ত লাগছে। আমি তখন চুপচাপ আমার রুমে চলে যাই। আর আমি আমার রুমে আসার একটু পরে আয়ান, মানে আমার ছোট নবাব, এসে বলল, ভাইয়া, এতক্ষণ তুমি কোথায় ছিলে? সে কখন থেকে তুমি খুঁজতাছি। আমি একটু বাইরে ছিলাম ছোট নবাব, তুমি কেন খুঁজেছিলে আমাকে? আব্বু তোমাকে ডেকেছে, বলেছে তুমি বাসায় আসলে আব্বুর সাথে দেখা করতে। আয়নের কথা শুনে মনের ভিতরে একটা অজানা ভয় কাজ করতে লাগলো। জানি না এখন বড় আব্বুর সামনে আমাকে কোন পরিস্থিতির সামনে পড়তে হয়, তবে কেন জানি মনে হচ্ছে আমার জন্য খারাপ কিছু অপেক্ষা করছে। তখন মনে মনে চিন্তা করলাম, যা আছে কপালে তাই হবে, এত ভেবে লাভ নেই, দেখি কি হয়। আর আল্লাহ যা করেন মানুষের ভালোর জন্য করেন। এসব নানান চিন্তা করে আমি আয়নকে বললাম, ছোট নবাব তুমি গিয়ে বড় আব্বুকে বলো শুভ ভাইয়া এখনই আসতেছে। আচ্ছা, তাহলে তুমি তাড়াতাড়ি আসো, আমি গেলাম। কথাটা বলে আয়ন আমার রুম থেকে বেরিয়ে যায়। আর আমি ধপ করে বিছানায় বসে পড়ি। আসলে অতিরিক্ত চিন্তায় মাথাটা কেমন যেন ঝিমঝিম করতেছে, কোনো কিছু তেমন ভালো লাগছে না। তারপর আমি ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে পানি দিয়ে নিজেকে একটু ফ্রেশ করে নেই। তারপর আস্তে আস্তে বড় আব্বুর রুমের দিকে যেতে থাকি। আমি যতই বড় আব্বুর রুমের দিকে অগ্রসর হতে থাকি, আমার বুকের ভিতর ততই ধরফর করতে থাকে। তারপর নিজেকে সামনে নিয়ে বড় আব্বুর রুমে প্রবেশ করি। আমি সেখানে গিয়ে দেখি বড় আব্বু ও বড় আম্মু তারা দুজন একসাথে খাটের উপর বসে আছে। তখন আমি তাদের সামনে যেতেই বড় আব্বু বলল, শুভ্র, কলেজ থেকে গিয়ে সারাদিন কোথায় ছিলি? বড় আব্বু কোথাও যায়নি, এই তো নদীর পাড়ে বসেছিলাম। আমার কথা শুনে বড় আব্বু কিছুক্ষণ চুপ করে থাকে, কারো মুখে কোনো কথাই নাই। এর মাঝে অধরাও আমাদের মাঝে এসে যোগ দেয়। তখন বড় আব্বু বলল, শুভ্র, ছোটবেলা থেকে তোকে নিজের চোখের সামনে বড় হতে দেখেছি। তোর বাবা মা মারা যাওয়ার পর তোকে আমরা আমাদের কাছে রেখে দেই। হতে পারিস তুই আমাদের বাড়ির চাকরের ছেলে, কিন্তু তোকে আমরা সব সময় নিজের সন্তানের মতো মানুষ করেছি। কোনো কিছুর অভাব তোকে আমরা বুঝতে দেইনি। আর এতদিন তুই আমাদের সেই কাজের সঠিক মূল্য দিচ্ছিস। কখনো এমন কাজ করিস নাই যেটার জন্য আমাদের বাড়ির কোনো বদনাম হয়। আশা করি এখনো তোকে আমি যা জিজ্ঞেস করব তুই তার সঠিক উত্তর দিবি, কোনো প্রকার মিথ্যার আশ্রয় নিবি না। আব্বুর কথা শুনে আমার চোখের কোণে নোনাপানি জমে যায়। আসলেই তো, বাবা মা মারা যাওয়ার পর তারা আমাকে যেভাবে মানুষ করেছে সেটা হয়তো আমার নিজের বাবা মাও করতে পারতো না। আসল গৃহকর্মীর ওপর মানুষ অমানবিক নির্যাতন করে, সেখানে তারা মানবতা দ্বার খুলে দিছে, আমাকে আপন করে নিছে নিজের সন্তানের মতো। তখন আমি বললাম, বড় আব্বু বলেন, আপনি কি জানতে চান? আমি সত্যিটাই বলবো। তোর কি অধরার সাথে কোনো সম্পর্ক আছে? মানে তোরা একে অপরকে কি ভালোবাসিস? বড় আব্বুর কথা শুনে আমি কিছুক্ষণ চুপ করে থাকি। তারপর আমি একবার অধরার দিকে তাকাই। তখন দেখি অধরা আমার দিকে চাতক পাখির মতো তাকিয়ে আছে, আমি কি বলি সেটা শোনার জন্য। তবে অধরার চোখ থেকে বুঝতে পারছি অধরা চাইছে আমি যেন এটাই বলি যে আমি অধরাকে ভালোবাসি। তখন আমি বললাম, না বড় আব্বু, অধরা আপুর সাথে আমার কোনো রকম সম্পর্ক নাই। আমি ছোটবেলা থেকে তাকে যেমনটা ভেবে আসছি আজও ঠিক তাই ভাবি, এতে উনি আমাকে নিয়ে যাই ভাবুক না কেন। এদিকে শুভ্রের কথাটা শুনে অধরা মনে অনেকটা আঘাত লাগে, কারণ যাকে পাওয়ার জন্য সবার সাথে একা এত লড়ছে সেই যদি তাকে ভালো না বাসে আর সবার সামনে না করে দেয়, তখন খারাপ লাগাটাই স্বাভাবিক। কিন্তু অধরাও এত সহজে হেরে যাওয়ার মেয়ে না। তাই শুভ্রের কথা শুনে যতটা কষ্ট পাইছে তার চেয়ে বেশি রাগ হচ্ছে। এখন ইচ্ছে করছে সবার সামনে গিয়ে একশিতে নাকটা ফাটিয়ে দিতে, কিন্তু অনেক কষ্টে নিজের রাগটাকে কন্ট্রোল করছে অধরা। তখন বড় আব্বু বলল, তার মানে তুই কি অন্তরাকে পছন্দ করিস? না বড় আব্বু, অন্তরার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আজ যেটা হয়েছে তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, যদিও এটার মাঝে আমার কোনো দোষ নেই। আমি অন্তরাকে কথা দিছি, তুমি যদি রাজি থাকো তাহলে আমি অন্তরার পরিবারের সাথে কথা বলবো। এখন তোমার কি মতামত?
বড় আব্বুর কথা শুনে অধরা আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে, হয়তো আমি কি বলি সেটা জানার জন্য। তখন আমি বললাম, অন্তরাকে আমি ভালোবাসি না, এটা সত্যি কথা। তবে আপনি যদি বলেন তাকে বিয়ে করতে, তাহলে আমি রাজি আছি, কারণ আপনাদের জন্য আমি সব করতে পারি। আর এটা তো সামান্য একটা বিয়ে মাত্র। আমি কথাটা বলার সাথে সাথে আমার গালে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় বসিয়ে দেয় অধরা, আর শার্টের গলা ধরে চিৎকার করে বলতে থাকে, এই কুত্তা, তোর সাহস কি করে হয় অন্য মেয়েকে বিয়ে করার কথা বলার? তুই জানিস না আমি তোকে ভালোবাসি? তাহলে তুই কোন সাহস ও অন্তরাকে বিয়ে করার কথা বলিস? কিন্তু আমি আপনাকে ভালোবাসি না। আপনার একজনের ভালোবাসা পাওয়ার জন্য আমি আপনার পুরো পরিবারের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। আর তাই আপনার আব্বু যা বলবে আমি তাই করতে রাজি। অধরা এমন রাগ আর কথা বলা দেখে অধরার আব্বু আম্মু চুপ করে বসে দেখতে থাকে কি হয়। তখন অধরা আবার বলল, আমি এত কিছু জানি না। শুভ্রকে আমি সেই ছোটবেলা থেকে পছন্দ করি। ওর জন্য কলেজে নিজের নামে বদনাম করেছি। সবাই আমাকে আড়ালে গুন্ডি বলে ডাকে, বদরাগি বলে ডাকে, শুধু ওর জন্য। কারণ শুধু ওকে নিজের করে পেতে সবার সাথে বাজে ব্যবহার করেছি। আর আজ যদি কেউ আমার সেই ভালোবাসা অন্যকে দিয়ে আসতে চায়, তাহলে ভালো হবে না বলে দিলাম। যদি আমার ভালোবাসা কারণ মেনে নিতে কষ্ট হয়, তাহলে আমি আমার ভালোবাসাকে সাথে নিয়ে এখান থেকে দূরে কোথাও চলে যাব। তবু আমি শুভ্রকে হারাতে পারবো না। আর তুই কান খুলে শুনে রাখ শুভ্র, তুই আমাকে ভালোবাসবি কি বাসবি না সেটা তোর ব্যাপার, কিন্তু আমি তোকে ভালোবাসি। আর তুই না চাইলেও সারা জীবন আমার সাথেই থাকতে হবে। আর এর মাঝে যদি কেউ বাধা দিয়ে দাঁড়ায়, তাহলে তোকে আগে নিজের হাতে খুন করব, তারপর নিজেকে শেষ করে দেব। তবুও তোকে অন্য কারোর হতে দেব না। এখন যে যা করতে পারে করে নে। তারপর কথাটা শেষ করেই অধরা কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে আমার শার্টের গলা ধরে টানতে টানতে নিজের রুমের দিকে নিতেছে, আর আমাকে বলতেছে, কি ভাবছিস আব্বুর সামনে যা খুশি তাই বলবি, আর আমি আব্বুর ভয়ে কিচ্ছু বলবো না? আয় আমার সাথে। খুব বিয়ে করার শখ তোর, তাই না? আজ তোর বিয়ের শখ আমি মিটিয়ে দেব। অধরা আমাকে কলা ধরে টেনে রুমে নিয়ে যাচ্ছে, আর আমি মনে মনে চিন্তা করছি বড় আব্বু কেমন মানুষ। তার এই গন্ডি রাক্ষসী মেয়েটা তার সামনে চিৎকার করে কতগুলো কথা বলল, অথচ তিনি মুখে কলা বেটে বসেছিলেন, একটা কথাও বলেনি। মাঝখান থেকে আমি তার এই বাঘিনী মেয়ের শিকার হয়ে গেলাম। জানি না আজকে পানে বেঁচে ফিরি কিনা। যদি বেঁচে ফিরি তাহলে আপনাদেরকে মিশিয়ে খাওয়াবো পাঠকরা। আপনারা হয়তো ভাবছেন অধরার আব্বু আম্মু অধরার এমন ব্যবহারে তারা কোনো রিয়াক্ট কেন করলো না। তাহলে চলুন জেনে আসি ভিতরে কাহিনী। অধরা শুভ্রকে নিয়ে রুম থেকে বেরিয়ে আসার পরই অধরার আব্বু আম্মু হাসতে হাসতে গড়াগড়ি খেতে থাকে। কারণ অধরার আব্বু আম্মু আগে থেকে মনে মনে চাইতো অধরাকে শুভ্রের সাথে বিয়ে দিতে, কিন্তু এতে অধরা রাজি হয় কিনা এটা নিয়ে তারা একটু চিন্তায় ছিল। তবে এখন তারা নিশ্চিন্ত যে অধরা শুভ্রকে ভালোবাসে, কারণ অধরা তাদের একমাত্র মেয়ে। তারা কখনোই চায় না অধরা তাদের ছেড়ে দূরে কোথাও চলে যাক। আর শুভ্রকেও তারা নিজের ছেলে মতো ভালোবাসে, তাই তারা মনে মনে চিন্তা করে তাদের দুজনকে বিয়ে দিয়ে এক করে দিয়ে নিজেদের কাছেই রেখে দেবে। এদিকে অধরা আমাকে টেনে তার রুমে নিয়ে আসে, আর আমাকে রুমে এনে একটা ধাক্কা মেরে ওর বিছানায় ফেলে দিয়ে রুমের দরজাটা বন্ধ করে দেয়। আর দরজা বন্ধ করে আমার দিকে আগে ফুসতে ফুসতে এগিয়ে আসতে থাকে। তখন আমি বললাম, আপু প্লিজ আমাকে কিছু করবেন না, আমাকে যেতে দিন প্লিজ। আমি কথাটা বলতে বলতে অধরা এসে আমার মুখটা টিপে ধরে আর রাগে কণ্ঠে বলল, আমার কাছে আসলেই তোর খালি যেতে ইচ্ছে হয়। কেন আমাকে ছেড়ে কোথায় যেতে চাস? ওই অন্তরা শাকচুন্নির কাছে? না আপু, আমি অন্তর আপুর কাছে কেন যাব? আর আপনি আমাকে সবার সামনে থেকে এইভাবে টেনে আনাটা একদম ঠিক হয়নি। সবাই এখন আমাদের নিয়ে কি ভাববে? আমি কথাটা বলার সাথে সাথে অদল আমাকে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মারে। তারপর রাগে সুরে বলল, কুত্তা, আজ বাদে কাল তোর বউ হব আমি, আর তুই বারবার আমাকে আপু ডাকছিস কেন? নিজের হবু বউকে আপু ডাকতে তোর লজ্জা করে না? এই আপনি কথা কথা এত মারেন কেন? ইস, আপনার হাতে থাপ্পড় খেতে খেতে আমার চাপার দুধগুলো নড়েই গেছে। আমার কথা না শুনলে তোকে শুধু থাপ্পড় কেন, তোকে তো আমি নিজের হাতে খুন করতেও 2বার ভাববো না। ও আল্লাহ, আপনার যে জামাই হবে তার জীবনে সুখ নামে কোনো বস্তু থাকবে না। আপনার অত্যাচারে তার জীবনটা পুরো তেজপাতা হয়ে যাবে, এইটা নিশ্চিত। আমার কথা শুনে অধরা আমার শার্টের কলার ধরে টেনে আমার মুখটা তার মুখের কাছে নিয়ে আসে আর গম্ভীর সুরে বলল, আমার জামাই কে হবে মানে কি? আমার জামাই তো তুই হবি। আর তেজপাতা করলে তোর জীবনটাই করব, আর ভালোবাসায় ভরিয়ে দিলে তোর জীবনটাই দিব। সেটা নিয়ে তোকে ভাবতে হবে না। হইছে, আপনারা এসব ফালতু কথা রাখেন, আমাকে ছেড়ে দিন। কি আমি ফালতু কথা বলি? আর তোকে যেই কারণে রুমে নিয়ে আসলাম সেটাই তো হলো না, তাহলে তোকে কি করে যেতে দেই? আগে তোর শাস্তিটা দিয়ে নি। অধরা কথা শুনে একটু ভয় ভয় লাগছে, জানি না পাগলিটা এখন আবার আমার সাথে কি করে। তখন আমি বললাম, আমি কি করছি যে আপনি আমাকে শাস্তি দিবেন?
আমার সামনে দাঁড়িয়ে অন্য মেয়েকে বিয়ে করার কথা বলাই তো সবচেয়ে বড় অপরাধ। আর এটার জন্য তোকে শাস্তি পেতেই হবে, কঠিন শাস্তি। বিয়ে কি আমি ইচ্ছে করে করতে চাইছি নাকি যে আমি এটার জন্য শাস্তি পাবো? আপনার আব্বুই তো অন্তরাকে বলছে ওদের পরিবারের সাথে কথা বলবে, সেখানে যদি আমার মতামত চাওয়া হয় তাহলে আমি রাজি না হয়ে কী করব? আর আমি কোনোদিনও আপনার আব্বু আমার মনে কষ্ট দিতে পারবো না। আমি এত কিছু জানি না। আমি নিয়ে সেই ছোটবেলা থেকে তোকে নিয়ে স্বপ্ন দেখে আসছি, মনে মনে তোকে ভালোবেসে আসছি, কিন্তু তুই আমার ছোট হবার জন্য মুখ ফুটে বলতে পারিনি। আর এখন যখন আমি তোকে বলছি যে আমি তোকে ভালোবাসি, আর সেটা জানার পরেও যখন তুই অন্য কারোর কথাতে বিয়েতে রাজি হয়ে যাস, তাহলে সেটা তোর জন্য শাস্তির যোগ্য অপরাধ। আর সেটার জন্য তোকে শাস্তি পেতেই হবে, নাহলে তোকে এখান থেকে কোথাও যেতে দেব না। অথবা কথা শুনে এটা বুঝতে পারলাম এমনি কিছু একটা না করে আমাকে এখান থেকে ছাড়বে না, শাস্তি কি কিছু না কিছু দিবেই। তখন আমি বললাম, তা কি শাস্তি দিবেন আমাকে? আমার কথা শুনে অধরা মুচকি হেসে দেয়, তারপর আবার হাসিটা আড়াল করে মুখের মাঝে রাগের একটা ভাব নিয়ে বলল, তোর জন্য আজ সারাটা দিন আমি না খেয়ে আছি, তোকে নিয়ে কত চিন্তা করছি। এখন আমার শরীরটা দুর্বল লাগছে, তোর জন্য তোর ওই গোলাপি ঠোঁটের স্বাদ নিয়ে শরীরটা একটু চাঙ্গা করব। আর যতক্ষণ পর্যন্ত আমার স্বাদ না মিটে ততক্ষণ পর্যন্ত তুই কোথাও যেতে পারবি না। আর এটাই হলো তোর শাস্তি। এমন কথা শুনে এক লাফ দিয়ে অধরা পাশ থেকে উঠে অনাবাসে চলে যায়, কারণ আমি জানি অধরা যদি একবার সুযোগ পায় তাহলে আমার ঠোঁটের 12টা বাজিয়ে ছাড়বে, আর সেই সুযোগ তাকে কোনোভাবেই দেওয়া যাবে না। তখন আমি বললাম, না, এই শাস্তি আমি মানি না। একে তো কোনো অন্যায় করিনি, তার উপর আপনার এমন শাস্তি আমি মানতে পারবো না। এটা ছাড়া অন্য যে কোনো শাস্তি দেন সেইটা আমি করব। আমার কথা শুনে অধরা কিছুক্ষণ আমার চোখের দিকে তাকিয়ে কি যেন ভাবে, তারপর মুচকি এসে বলল, এটা ছাড়া আমি যা বলবো সেটা করবি তো? আর যদি না করিস তাহলে কিন্তু আমার আগেরটাই মানতে হবে। বলেন, ওটা ছাড়া যা বলবেন তাই করব। ঠিক আছে, তাহলে আজ সারা রাত আমার সামনে এক পায়ে কান ধরে দাঁড়িয়ে থাকবি, এটাই তো শাস্তি। অধরার কথা শুনে আমি অবাক হয়ে যাই, কারণ সারা রাত এক পায়ে কান ধরে দাঁড়িয়ে থাকা কি করে সম্ভব? আর আমার জন্য তো একেবারেই অসম্ভব। আমি জানি অধরা এটা ইচ্ছে করে করেছে যাতে আমি এটা করতে না পারি আর ও আমার ঠোঁটে 12টা বাজাতে পারে। আমিও নাছর বান্দা, রাগ করে বললাম, আচ্ছা ঠিক আছে, দরকার বলে সারা রাত কান ধরে দাঁড়িয়ে থাকবো, তাও আপনার কথা মানবো না। এই না হলে আমার জুনিয়র পর একটু রাগ না থাকলে কি চলে নাকি? এবার শুরু করো দেখি কেমন জোর আছে। আমার কোনো কথা না বলে এক পা তুলে কান ধরে দাঁড়িয়ে থাকি আর মনে মনে অধরা চতুর্গোষ্ঠী উদ্ধার করতে থাকি। রাক্ষসী আমাকে এমন শাস্তি দিচ্ছিস, তোর কপালে চামাই মিলবে না, তোর 22টা বাচ্চা হবে। আর থুর, বিয়ে না হলে আবার বাচ্চা হবে কোথা থেকে? সত্যি এই কুন্ডি মেয়ের অত্যাচারে আমার জীবনটাই শেষ হয়ে গেল। আর বড় আব্বু আর বড় আম্মু তারাই বা কেমন? আমাকে নাকি তারা অনেক ভালোবাসে, তাহলে কোথায় গেল তাদের ভালোবাসা? যখন এই গুন্ডি মেয়ে তাদের সামনে থেকে কলা ধরে নিয়ে আসছে তখন তো চুপ করেছিল। আমি যখন মনে মনে সবার উপর নিজের রাগ ঝাড়ছি, ঠিক তখনই কে যেন দরজায় টোকা দিল। তখন রুমের ভিতর থেকে অধরা একরাশ বিরক্ত নিয়ে বলল, ওই কে এভাবে বিরক্ত করছে? তখন বাইরে থেকে অধরার আম্মু বলল, অধরা মা, দরজাটা খুল, তোর সাথে কথা আছে। তোমাদের সাথে আমার কোনো কথা নেই, তোমরা কেউ আমার সুখ চাও না, আমি তোমাদের সাথে কথা বলতে চাই না, চলে যাও আমার রুমের সামনে থেকে। আরে একবার দরজাটা খুলবি তো? আমরা কি বলি আগে শুন, সেটা পরে না হয় আমাদের সাথে রাগ করে থাকবি। বড় আম্মুর কথা শুনে আমি বললাম, আচ্ছা দরজাটা খুলে দিই, দেখেন ওনারা কি বলে। তুমি একদম কান ছাড়বে না বাবু, যেভাবে আছো ঠিক সেইভাবেই থাকো, না হলে পরে কি হবে বুঝতেই পারছো। আমি গিয়ে দরজা খুলে দিচ্ছি। অধরা কথা শুনে আমি মাথা নিচু করে কান ধরে দাঁড়িয়ে থাকি আর অধরা গিয়ে রুমের দরজা খুলে দেয়। আর অধরার দরজা খোলার সাথে সাথে বড় আব্বু আর বড় আম্মু আর আয়ন রুমে আসে। আর তারা সবাই রুমে এসে আমাকে এই অবস্থায় দেখে মিটমিট করে হাসতে থাকে। তখন বড় আব্বু বলল, শুভ্র, কান ছেড়ে সোজা হয়ে দাঁড়া। না, যদি কারোর কথা শুনে কান ছেড়ে দিস তাহলে তোর খবর আছে শুভ্র। কেউ যেমন আমাদের ভালোবাসা মানতে পারছে না, তাহলে আমাদের মাঝে যেন না আসে। অধরার কথা শুনে অধরার আব্বু আম্মু দুজনে মুচকি হাসে। তখন অধরার আম্মু মিষ্টি এসে বলল, নিজের হবু জামাইকে কান ধরিয়ে রাখতে তোর লজ্জা করছে না? জামাইকে সম্মান আর ভালোবাসতে শিখ।
বড় আম্মুর কথা শুনে অধরা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না, কারণ তার আব্বু আম্মু এত সহজে বিয়েটা মেনে নেবে সে কখনো কল্পনা করতে পারেনি। আর এদিকে আমার অবস্থা যায়, কারণ এই গন্ডি মেয়ে যদি আমার বউ হয় তাহলে আমি নিশ্চিত ওর হাতে আমার মৃত্যু অনিবার্য। তখন অধরা বলল, আম্মু, তোমরা শুভ্রকে মেনে নিছো আমার জন্য? মেনে নিব না কি আবার, আমরা তো অনেক আগে থেকে শুভ্রকে তোর জন্য মনে মনে ঠিক করে রেখেছিলাম, কিন্তু তুই এতে রাজি কিনা সেটাই চিন্তা ছিল। আর তোর যে একরোখা মেজাজ, তাই ভয়ে আমরা কিছু বলতে পারি নাই। কিন্তু এখন তুই যেহেতু রাজি, তাহলে আমাদের আপত্তি কিসের? আমার ঘরের মেয়ে ঘরেই থাকবে, এতে আমরা খুশি। অধরার আব্বুর কথা শুনে খুশি তোর মা বাবাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। তাকে থেকে মনে হচ্ছে আশা পৃথিবীর সবচেয়ে সুখী মেয়ে, কিন্তু এদিকে আমার মনে হচ্ছে এতদিন বাঁচার জন্য যতটুকু আশা ছিল সবটুকু এই মুহূর্তে শেষ হয়ে গেল। মনে মনে চিন্তা করছি এই কোনটি মেয়েকে বিয়ে করা আর নিজ ইচ্ছায় গলায় দড়ি দেওয়া সমান কথা, তবে মরবো যেহেতু বাঁচার জন্য না হয় আন্দোলন করেই মরি। তখনই আমি বললাম, বড় আম্মু, আমি তোমাদের কথায় মরতেও রাজি, কিন্তু তোমাদের এই কোনটি মেয়েকে বিয়ে করতে পারবো না। আমি কথাটা বলেই একবার সবার দিকে তাকাই, তখন দেখি আমার কথা শুনে অধরা মা বাবা মিটমিট করে হাসতেছে, আর অধরা আমার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে। তখনই অধরা বলল, আয় শুভ্র, তুই কি বললি? আরেকবার বল তো শুনি। দেখুন আপু, কথায় কথা এত ভয় দেখাবেন না, আর আমি আপনার ছোট হয়ে কি করে আপনাকে বিয়ে করি? তার চেয়ে বড় কথা আপনার সাথে আমার যায় না, আপনি আমার সাথে অনেক ভালো কাউকে ডিজার্ভ করেন। আমার কথা শুনে অধরা কতক্ষণ চুপ করে তাকিয়ে থেকে কি যেন ভাবে, তারপর অধরা ওর আপুকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা, শুভ্র যদি আমাকে বিয়ে করতে রাজি হয় তাহলে কবে আমাদের বিয়ে হবে? তুই শুভ্রকে নিয়ে যে অবস্থা শুরু করেছিস, আমি চাই না এরকম আর কোনো ঘটনার সৃষ্টি হোক। তাই শুভ্র যদি রাজি থাকে তাহলে কালকেই একদম ঘরোয়াভাবে তোদের বিয়েটা করিয়ে রাখবো। পরে যখন শুভ্র লেখাপড়া শেষ করে নিজে প্রতিষ্ঠিত হবে, তখন না হয় বড় করে একটা অনুষ্ঠান করে সবাইকে তোদের বিয়েটা জানিয়ে দেব। এখন সব নির্ভর করছে শুভ্রর মতামতের উপর। আমরা শুভ্রকে নিজের সন্তানের মতো আদর করে বড় করেছি বলে তার উপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেব না। শুভ্রর যে কোনো সিদ্ধান্ত আমরা মেনে নেব। বরাবর কথা শুনে নিজের অজান্তে চোখ দিয়ে দুপুরটা পানি গড়িয়ে পড়ে। আসলে তাদের সাথে যদি জীবনে কখনো দেখা না হতো তাহলে হয়তো কখনো জানতে পারতাম না যে পৃথিবীতে এখনো এত ভালো মানুষ আছে। সত্যি আল্লাহ যা করেন মানুষের মঙ্গলের জন্য করেন, না হলে আমার মতো একটা এতিম ছেলে না চাইতে আল্লাহ এত কিছু দিয়েছে। হয়তো যাদের মা বাবা আছে তারাও এত কিছু পায় নাই, আমি হয়তো মা বাবার আদর পাইনি, কিন্তু তারা আমাকে এত আদর ভালোবাসা দিয়েছে যে নিজের মা বাবার ভালোবাসার কথা খুব একটা মনেই পড়ে না। আবার এখন এমন একজন মানুষ আমার জীবনে নতুন করে আসে যাচ্ছে যে কিনা আমাকে তার নিজের চাইতে বেশি ভালোবাসে, আমার জন্য যে একা পুরো পৃথিবীর সাথে লড়তে পারে। সত্যি অনেক ভাগ্যবান আমি, অনেক অনেক ভাগ্যবান। আমি যখন মনে মনে এইসব চিন্তা করছি তখন অধরা বলল, আম্মু, তোমরা সবাই একটু বাইরে যাও, আমি তোমাদের জামাইকে রাজি করে নিয়ে আসছি। ঠিক আছে, তবে মনে রাখিস জামাইয়ের সাথে খারাপ ব্যবহার করতে নেই। কথাটা বলে অধরা মা বাবা মুচকি হেসে ঘর থেকে বেরিয়ে যায়। আর তখন অধরা গিয়ে রুমের দরজাটা আটকিয়ে দিয়ে মুচকি হেসে আমার দিকে এগিয়ে আসতে থাকে। তখন আমি বললাম, আপু প্লিজ আমার সামনে আসবে না, না হলে আমি চিৎকার করব। একটু মজা করে বললাম, কারণ আমি বুঝে গেছি এই গুন্ডিটা আমার গলায় চলবে, তাহলে একটু মজা করে নেই। আমি কথাটা বলতে বলতে অধরা আমাকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিয়ে জড়িয়ে ধরে আর আমার বুকের সাথে নিচের শরীরটা মিশিয়ে দিয়ে অধরা বলল, এই যে আমার জুনিয়র বর, এখন যদি তুমি চিৎকার করো তাহলে বাইরে থেকে সবাই অন্য কিছু মনে করবে, বুঝলে? অন্য কিছু মনে করবে মানে কি? সবাই মনে করবে আমরা বিয়ের আগেই বাসর শুরু করেছি। অধরা কথা শুনে আমি বেশ লজ্জা পেলাম, কিন্তু কুন্দিটা দাঁত বের করে হাসতে লাগলো। তখন আমি মজা করে বললাম, বাসর কেমন করে? তুমি মনে হয় কচি খোকা, কিছু বোঝো না। কালকে বিয়েটা হয়ে যাক, তারপর তোমাকে দেখাবো বাসর কেমন করে করে। এখন বলো তুমি কি বিয়েতে রাজি না? আমি কি দেখতে এতই খারাপ যে আমাকে বিয়ে করা যায় না? আপনি দেখতে খারাপ হবেন কেন? আপনি তো পরীর মতো সুন্দর। যে পুরুষ আপনাকে জীবনসঙ্গী হিসেবে ভাবে সে অনেক ভাগ্যবান হবে। তাহলে তুমি কেন আমাকে বিয়ে করতে চাও না? আমাকে একটু ভালোবাসতে চাও না? বিশ্বাস করো শুভ্র, তোমাকে আমি অনেক অনেক ভালোবাসা দেব। কখনো কোনো কষ্টের ছোঁয়া তোমাকে লাগতে দিব না। আমার শাড়ির আঁচল দিয়ে সব সময় তোমার মাথার উপরে ছায়া দিয়ে রাখবো। প্লিজ আমাকে একটাবার কাছে টেনে দেখো।
দেখেন বড় আপু যেহেতু চাইছে আমাদের বিয়ে দিতে, তাহলে সেখানে আমার আর কোনো কথা নেই, কারণ তাদের কথায় আমি তো মরতেও রাজি। আর এ তো শুধু সামান্য বিয়ে মাত্র, কিন্তু এটা সত্যি আপনার সাথে আমার স্বাভাবিক হতে একটু সময় লাগবে, কারণ এটা সত্যি আমি কোনোদিনও আপনাকে অন্য যদি দেখি নাই, সবসময় আপু বলতাম আর এটাই ভেবে আসছি। তাই আপনার সাথে স্বামী স্ত্রীর সম্পর্কে স্বাভাবিক হতে আমাকে একটু সময় দেওয়া লাগবে। আমি কথাটা বলার সাথে সাথে অধর একটা হাসি দিয়ে নিজের গোলাপের মতো পাপড়ির ঠোঁটগুলো আমার ঠোঁটের সাথে মিলিয়ে দেয়। তারপর শুরু করে, এটা না বুঝলে এক গ্লাস পানি খান, বুঝে যাবেন। অতটা প্রায় 15 মিনিট পরে আমাকে ছেড়ে দিয়ে মুচকি সে বড় বড় নিঃশ্বাস নিতে থাকে। এদিকে আমার প্রাণ চলে যায় অবস্থা। তখন আমি নিঃশ্বাস নিতে দিতে বললাম, এই জন্য সিনিয়র মেয়েদের সাথে বিয়ে অথবা প্রেম কোনোটাই করতে নাই, কারণ তাদের আদর মায়ের দুইটাই ভয়ঙ্কর। শুরু করলে নাকে টকে দম না এনে ছাড়ে না। আমার কথা শুনে অতটা হাসতে হাসতে বলল, আরেক রাউন্ড দিব নাকি? তখন কিন্তু মেরেই ফেলবো। না আপু, এক রাউন্ডে আমার যা যা অবস্থা, জানি না বাকি জীবন কি হবে। কুত্তা, কালকে আমি তোর বউ হব, আর এখন আমাকে আপু বলছিস? আরেকবার বললে তোর জিভ টেনে ছেড়ে ফেলবো। ওহো, এটা তো মুখে বলে বোঝা যায়, তার জন্য হাত ব্যবহার করতে হয়? মুখের কথায় কাজ না হলে হাতের ব্যবহার করা ফরজ, জানিস সেটা? আগে না চলো, এখন আপনার কাছ থেকে জেনে নিলাম। আচ্ছা, কিছু মনে করবে না, একটা কথা বলি, আমি মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই। আপনি তো কুন্ডি মেয়ে, যে কথায় কথায় মারেন, তাহলে মাঝে মাঝে এত রোমান্টিকতা কোথা থেকে আসে আপনার মাঝে? আমার কথা শুনে অধরা হাসতে হাসতে বলল, এতদিন সিনিয়র গুন্ডি মেয়ের ভালোবাসা দেখেছিস, এবার গুন্ডি বইয়ের ভালোবাসা দেখবি। আর অত্যাচারই দেখেছিস কি, এখন দেখবি গুন্ডি বইয়ের রোম্যান্টিক অত্যাচার। এখন বেশি কথা না বলে চল আমাদের মতামত জানিয়ে আসি। চলেন শুভ্র, চল বাবা চল। এতদিন গুন্ডি মেয়ের অত্যাচার সহ্য করছিস, এবার গুন্ডি বইয়ের অত্যাচার সহ্য কর। কি বললি তুই? আমি গুন্ডি বউ? বেশি বললি এখনই কিন্তু শুরু করবো। না না না, আপনি তো লক্ষ্মী শান্ত ইনোসেন্ট একটা মেয়ে, দেখেছেন কত বড় হারামি। নিজে বলে গুন্ডি বউ হবে, আবার আমি বলে তেলে বেগুনে চলে ওঠে। তারপর আমি আর অধরা মিলে অধরার আব্বু আমার রুমে যাই। সেখানে গিয়ে আমাকে দাঁড় করে অধরা সব কিছু গড়গড় করে বলতে থাকে। জীবনে প্রথম দেখলাম কোনো মেয়ে নিজের বিয়ের কথা নিজেই আলোচনা করতে। আমাকে আগে থেকে করভাবে হুঁশিয়ার করা হয়েছে যে সব কথা শুধু হু হ্যাঁ করতে হবে, একদম না শব্দ উচ্চারণ করা যাবে না। তাই আমি খাম্বার মতো দাঁড়িয়ে কথায় কথায় শুধু মাথা নাড়ি হু হু করি। মানুষ বলে বিয়ের পর ছেলেরা নাকি পরাধীন হয়ে যায়, কিন্তু আমি তো শালার বিয়ের আগে পরাধীন হয়ে গেলাম। চোখের সামনে ভাসতেছে আমার অন্ধকার জীবন। তারপর পরিবারের সবাই মিলে সিদ্ধান্ত নেয় কালকে একদম ঘরোয়া পরিবেশে বিয়েটা হবে। আমিও কোনো কথা না বলে শুধু হ্যাঁ বলে দেই। তারপর সেখান থেকে কথা বলা শেষ করে নিজের রুমে চলে আসি। আমি রুমে শুয়ে শুয়ে কালকে কি হবে সেটা নিয়ে ভাবছিলাম। আসলে আমার জীবনে আজ অবধি যা কিছু হয়েছে সব কিছু হঠাৎ করেই হয়েছে, কোনো কিছু প্ল্যানিং করে হয় নাই। তবে আল্লাহর ওপর এইটুকু বিশ্বাস আছে, তিনি যা করবেন অবশ্যই আমার ভালোর জন্যই করবেন। আমি যখন শুয়ে শুয়ে নানান চিন্তা করছি, তখনই অধর আমার রুমে এসে বলল, এই যে মশাই, শুয়ে শুয়ে এত কি ভাবছেন? আজকে রাতটা কষ্ট করে এখানে কাটিয়ে দেন, কালকে থেকে দুজনের রুম একটাই হবে। কিছু ভাবছি না, আপনি এখন যান, আমি ঘুমাবো। ঘুমা, আমিও গিয়ে ঘুমাই, কালকে আবার রাত জাগতে হবে। যান তো, খালি ফাজলামি করেন। আমার কথা শুনে অধরা হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে গেছে, আর আমিও সব চিন্তা বাদ দিয়ে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে আমি একটু দেরি করে ঘুম থেকে উঠি, আর ঘুম থেকে উঠে দেখি বাড়ির পরিবেশটা বেশ অন্যরকম লাগছে। অধরার মামার বাড়ি থেকে কয়েকজন মানুষ আসে, ওর চাচা চাচিরাও আসে, সাথে অধরার আরও কিছু ঘনিষ্ঠ আত্মীয়রা আসে। আর সবাই দেখে আমাকে দেখলে কেমন করে যেন মুচকি হাসে। আমার জন্য বিষয়টা একটু অস্বাভাবিক লাগছিল। তবে সব থেকে বড় কথা, ঘুম থেকে উঠে আজকে অধরাকে দেখিনি, আর আমি ইচ্ছে করে তার রুমে যাইনি দেখা করতে। আর এভাবেই সারাদিন টুকটাক ব্যস্ততার মাঝে দিনটা পার হয়ে রাত নেমে আসে। সারাদিন অধরাকে দেখিনি। সন্ধ্যায় যখন আমাদের বিয়ে পড়ানো হয়, তখন থেকে অধরা অনেক সুন্দর করে বউ সাজিয়ে আমার পাশে বসানো হয়। আর একটু পরে কাজী সাহেব বিয়ের সকল নিয়ম মেনে আমাদের বিয়েটা সম্পন্ন করে। বিয়ের পরে অধরা মা বাবা আমাকে অনেক বোঝায়। আগে যাদের বড় আব্বু আর বড় আম্মু ডাকতাম, তারা সত্যি আমার মা বাবা হয়ে গেল। ছোট নবাব হয়ে গেল নিজের ভাই। শুধু অধরা সিনিয়র আপু থেকে সিনিয়র বউ হয়ে গেল। তারপর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে যে যার রুমে চলে যায়। অধরাকে ওর চাচি বউ সাজিয়ে বাসা করে বসিয়ে আসে, আর আমাকে বলে রুমে যাওয়ার জন্য। তারপর আমি বেশ কিছুক্ষণ পরে আস্তে আস্তে অধরার রুমে প্রবেশ করি। আসলে নিজের কাছে কেমন যেন লাগছিল অধরার রুমে প্রবেশ করতে। তবু বুকে সাহস নিয়ে ঢুকলাম, আর রুমে গিয়ে দেখি অধরা লম্বা একটা ঘোমটা টেনে খাটের মাঝখানে বসে আছে। আমি রুমে প্রবেশ করতে সে খাট থেকে নেমে এসে আমাকে সালাম করে আবার গিয়ে ঘোমটা টেনে বসে পড়ে। এই মুহূর্তে আসলে আমার কি করা উচিত ঠিক বুঝতেছি না। ইচ্ছে করছে দরজা ভেঙে পালিয়ে যায়, তখন খাটে না বসে চেয়ার ওপর বসে পড়ি। আর এটা দেখে অধরা বলল, এই তুমি ওখানে কেন বসলে? আমার কাছে এসে ঘুমটা তুলে দেখো কেমন লাগছে আমায়। প্লিজ আমাকে মাফ করেন, আমি সব পারবো না। এই রুমে আমার এমন কেমন জানি লাগতেছে, মনে হচ্ছে দম বন্ধ হয়ে আসবে। আপনি বরং শুয়ে পড়ুন, আমি আমার রুমে চলে যাই।
আসলে অধরাকে বউ হিসেবে ভাবতে আমার কেমন যেন লাগছিল। আমি যখন এই কথা বলে রুম থেকে বেরিয়ে আসতে যাব, ঠিক তখনই অধরা পিছন থেকে আমার পাঞ্জাবির কলারটা টেনে নিয়ে বিছানায় শুইয়ে দেয় আর নিজে আমার ওপরে শুয়ে রাগী কণ্ঠে বলল, আজকের রাতটা আমার কাছে অনেক স্পেশাল। তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছি আজকের এই রাতটা ঘিরে। আমি আজকে আমার পূর্ণ স্ত্রীর মর্যাদা চাই, কোনো ছাড় দেব না। আর যদি কোনো রকম উল্টাপাল্টা করো তাহলে কিন্তু খবর আছে। আমি কিন্তু একটু সময় চাইছি। তোমার যত সময় দরকার তুমি কালকে সকালে নিও, কিন্তু এখন কোনো সময় দেওয়া যাবে না। এখন আমার দ্বারা কিছু করা সম্ভব না, আমি কিছু করতে পারবো না। আমার দ্বারা সব সম্ভব, আর যা করার আমি করব, তুমি জাস্ট দেখো। তখন দেখলাম অধরা হাতে মোবাইল নিয়ে কাকে যেন কল দিচ্ছে, আর একটু পরে কল রিসিভ হতে দেখি এটা তো অধরা। অধরা ওকে ভিডিও কল দিচ্ছে। তখন অন্তরাকে বলল, এই দেখো, আমার ভালোবাসা আমি নিজের করে নিছি। আজকে থেকে শুভ্র আমার স্বামী আর আমি ওর স্ত্রী। এরপর যদি তোকে ওর আশেপাশে দেখি তাহলে তোকে জানে মেরে ফেলবো। এখন আমরা বাসর করবো। কালকে কলেজে আসিস। আজ রাতে শুভ্রর সাথে কি করি তোকে সব বলবো। একটা কথা মনে রাখিস, जो चीज मेरी है उसमें किसी का हक तो क्या नजर तक बर्दाश्त नहीं है मुझे। কথাটা বলে কলটা কেটে দিল। অন্তরাকে কিছু বলার সুযোগ দেয় নাই। তখন আমি বললাম, এখন কি করবে? এই যে পাঠকরা অনেক পড়েছে, এবার বাড়ি যা। আমি একটু আপনাদের শুভ্র সাহেবের ক্লাস নেব, পরে আবার দেখা হবে। আর এই বেটা আকাশ, তুই অনেক লিখেছিস, এবার বন্ধ কর লেখা। বাসরাতের কথাও লিখবি নাকি বেটা ফাজিল? তোর গল্প পড়ে কেউ কমেন্ট করে না, তাহলে লিখিস কেন? এখন লেখা বন্ধ কর, আমি বাসর করবো। পাঠক পাঠিকা আমার গণিব কি ক্লাস নেবে জানি না, বেঁচে ফিরি কিনা। না না, আমি আর লিখবো না, আপনি বরং বাসর করেন গন্ডি আপু। আর এই যে পাঠকরা গল্প পড়েন কমেন্ট করে না কেন, আপনার জন্য বকা শুনতে হয়। এদিকে অধরা আর শুভ্র উড়াধুরা কেউ আর জানতে চায় না উড়াধুরা কি। তাহলে এই ছোট্ট আমি শেষ